সাল। গ্রামে শিক্ষার আলো নেই বললেই চলে, আর জিন ঘটিত ঘটনা অহরহই ঘটে। আমাদের গ্রামে এবং আশেপাশের গ্রামে তখন অনেক বেহুলা পালা, যাত্রাপালা আর মাদারের গানের আসর বসত প্রতি রাতে। সেইবার শীতকালে পাশের গ্রামে মাদারের গানের আসর বসেছিল। প্রতিদিন সবার কাজ শেষে অনেক রাত ধরে সেই গানের আসর চলত। আমার বড় আব্বু সেদিন সকালেই প্ল্যান করেন আজ রাতে গান শুনতে যাবেন। সেই জন্য দিনের সব কাজ শেষ করে সম্পূর্ণ তৈরি হয়ে থাকেন রাতের জন্য। আমার দাদু জানলে তাকে যেতে দেবেন না এবং অনেক মারবেন, তাই ভয়ে তিনি আমার দাদিকে জানান আজ গান শুনতে যাবেন যেন কেউ জানতে না পারে, এবং তার রাতের খাবার যেন তার রুমে ঢেকে রাখা হয়। আর অনেক রাতে তিনি ডাকলে যেন দরজা খুলে দেওয়া হয় যাতে আমার দাদু কিছু টের না পান। ব্যাস, তিনি আমার দাদিকে সব বুঝিয়ে দিয়ে একাই বের হয়ে পড়লেন গান শুনতে। তখন গ্রামে কাঁচা রাস্তা দিয়ে সবাই চলাচল করতেন, আর যেহেতু রাতে বের হয়েছিলেন, এত রাতে তিনি কোনো ভ্যান পেলেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন হেঁটেই যাবেন। তিনি প্রায় 1 ঘন্টা হেঁটে সেই গানের আসরে উপস্থিত হন। তিনি কোনো সমস্যা ছাড়াই সেখানে যান, আর তার কাছে কোনো কিছুই অ্যাবনর্মাল মনে হয়নি। গান শেষ হতে হতে রাত 2টা। তিনি গানের আসর শেষ হলে বাসায় আসার জন্য হাঁটা শুরু করলেন। তিনি ভেবেছিলেন যাওয়ার সময় হয়তো গ্রামে কারো না কারো দেখা পাবেন, কিন্তু তিনি অনেক খুঁজেও কাউকে না পেয়ে একাই হাঁটা শুরু করলেন। কিন্তু এবার আসার সময় কেমন যেন তার ভয় ভয় লাগছিল, গা ভারী হয়ে আসছিল। তাও তিনি সাহস রেখে হাঁটা শুরু করলেন। রাত তখন 3টা, চারিদিকে ধুধু অন্ধকার, আর ঝিঁঝি পোকার ডাক, শিয়াল কুকুরের ডাক। রাস্তার ধারে তেমন কোনো বাড়ি নেই। এভাবে কিছুক্ষণ হাঁটার পর তিনি আমাদের গ্রামের সেই বাজারের একদম কাছে চলে আসলেন। তিনি বাসায় আসার জন্য সেই মাঠের কিনারা দিয়ে ঢালু রাস্তায় পা বাড়াতেই হঠাৎ খেয়াল করলেন এতক্ষণ তিনি যেই খুটখুটে অন্ধকারে হাঁটছিলেন, হঠাৎ যেন সেই গা ছমছম করা অন্ধকার নেই। মনে হচ্ছে ভরা পূর্ণিমার আলোতে সব যেন ঝকঝক করছে। তিনি ভাবলেন তাহলে কি সকাল হয়ে গেছে? কিন্তু এত দ্রুত কিভাবে অন্ধকার থেকে সকাল হবে? তিনি তখনও কোনো ভয় বা ভয়ের মতো কিছু টের পাননি। হঠাৎ তিনি একটু দূরে কিছু একটা মুভমেন্ট ফিল করলেন, যেন অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে কিছু করছে, আর সেখানে যেন অনেক আলোতে ভরা, যেন অনেকগুলো সাদা ধপধপে বাল্ব একসাথে জ্বলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি, আর এত রাতে এত মানুষ কিভাবে আসবে এখানে? তার অজান্তেই যেন গা ঠান্ডা হয়ে আসছিল। তিনি তাও মনের মধ্যে একটা কিউরিওসিটি থেকেই সেই মাঠের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন। একটু সামনে এগিয়ে যেতেই তিনি দেখলেন এখানে সাদা জুব্বা টাইপের কাপড় পরা অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আর সামনে লাশ রাখার খাটিয়ার মতো কিছু একটা আছে। তিনি ভাবলেন এত রাতে এখানে কারা জানাজা পড়বে? আর আমাদের গ্রামে আজ কেই বা মারা গেল? কই, সন্ধ্যায় তো কারো মৃত্যু সংবাদ শুনিনি। তার মানে তখনও কোনো অ্যাবনর্মাল কিছু ফিল হয়নি। তিনি ভাবলেন জানাজা যখন তখন দাঁড়িয়েই যাই কাতারে। এইভাবে তিনি সেই লোকদের সাথে দাঁড়াতেই হঠাৎ খেয়াল করলেন পাশের লোকটা তার দিকে বারবার তাকাচ্ছে। তিনি ভাবলেন হয়তো পরিচিত কেউ হবে, এই ভেবে তিনি তার দিকে তাকালেন। কিন্তু তিনি যা দেখলেন তা কোনোদিন কেউ দেখতে চাইবে না। তিনি দেখলেন একজন বয়স্ক লোক, তার চেহারা যেন চাঁদের আলোর মতো, ঝকঝকে দুটো চোখ। তিনি ভয়ে যেন পাথর হয়ে গেলেন। কি করবেন কিছুই মাথায় আসছিল না, যেন পুরো শরীর শক্ত হয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথাও বেরোচ্ছিল না। হঠাৎ বড় আব্বু লক্ষ্য করলেন সেই লোকটা তাকে হাতের ইশারায় বাড়ির রাস্তা দেখাচ্ছেন, যেন বলতে চাচ্ছেন তুমি বাসায় চলে যাও, এখানে থেকো না, এক্ষুনি যাও। হঠাৎ বড় আব্বুর পা যেন তার অজান্তেই সেই ঢালু রাস্তার দিকে অনেক জোরে জোরে চলতে শুরু করলো। তিনি দৌড়াতে শুরু করলেন। এক দৌড়ে বড় আব্বু বাসার দরজায় এসেই মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু বড় আব্বু নাকি দৌড়ানোর সময় একবারও পেছনে তাকাননি। তার চিৎকার শুনে আমার দাদু দাদি সবাই অনেক দ্রুত ঘর থেকে বের হয়ে আসলেন। দরজা খুলে দেখেন বড় আব্বু অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে রুমে নিয়ে গেলেন। সেদিন রাতে তার আর জ্ঞান ফেরেনি। পরদিন সকালে যখন তার জ্ঞান আসে, সবাই জিজ্ঞাসা করেন কি হয়েছিল তার সাথে। বড় আব্বু সবাইকে সবকিছু খুলে বলেন। সব শুনে আমার দাদু আব্বুকে অনেক বকাঝকা করলেন, আর আমার দাদিকেও কেন সে যেতে দিয়েছে এই নিয়ে অনেক বকলেন। তারপর আমার দাদু গ্রামের এক কবিরাজকে ডেকে আনলে সেই কবিরাজ আমার বড় আব্বুকে পানি পড়া দেন এবং একটা তাবিজ দেন। বলেন যে তার এত রাতে বাইরে যাওয়া মোটেও উচিত হয়নি,
সেদিন হয়তো কোনো মুসলিম জিনের মধ্যে কেউ মারা গিয়েছিলেন, তাই তারা সেই দিন জানাজা দিয়ে সেই মৃত জিনের দাফনের ব্যবস্থা করছিলেন। তিনি আরো বললেন, আমার বড় আব্বুর কপাল অনেক ভালো, তাই একজন বয়স্ক ভালো জিন তাকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে, তার জীবন রক্ষা করেছে। ঘটনা 1। সময়টা ছিল বর্ষাকাল, দিনটি ছিল বৃহস্পতিবার। গ্রামের একটি লোক নাম রমিজ মিয়া একজন ইজি বাইক চালক। সে রাত 1টা পর্যন্ত বাইক চালিয়ে গ্রামের রাস্তা ধরে বাড়ির দিকে আসতে শুরু করে। সেদিন হালকা বৃষ্টি পড়ছে, আর চারিদিকে মৃদু ঝিঝি পোকার ডাক আর বিদঘুটে অন্ধকার। মাঝে মাঝে আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি, আর সেই বিলের দিকটা থেকে মৃদু শেয়ালের ডাক বুকটা কাঁপিয়ে দিচ্ছে। আগেই বলে রাখি, রমিজ মিয়ার বাড়ি যেতে হয় সেই পুকুরের পাড় দিয়ে। সে যখন বাইক নিয়ে পুকুরের পাশ কাটিয়ে যাচ্ছিল, হঠাৎ সে একটা চাপা কান্নার শব্দ শুনতে পায়। সে খেয়াল করে শব্দটা পুকুরের মধ্যে থাকা তাল গাছ থেকে আসছে। এবার সে ওই দিকে তাকায় এবং দেখতে পায় একটি মহিলা বাঁকানো তাল গাছের ওপরে পেছন ফিরে বসে আছে। তার পা দুইটি পানির মধ্যে, তার পরনে ধপধপে সাদা শাড়ি, চুলগুলো ছড়ানো, কিন্তু সে পেছন ফিরে আছে এবং কান্না করছে। সে ভাবল, এত রাতে এখানে মহিলাটা কি করছে? হয়তো বাড়ি থেকে রাগারাগি করে এসেছে, গলায় ফাঁস দিতে পারে। এবার সে গাড়িটাকে একটু সামনে দাঁড় করিয়ে রেখে যায় মহিলাটির কাছে, গিয়ে পেছন দিক থেকে বলে, কে আপনি? এত রাতে এখানে কি? বাড়ি চলে যান। যেই না কথাগুলো বলেছে, অমনি মহিলাটি তার দিকে ঘুরে তাকায়। তখন সে যেটা দেখতে পায়, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একটি বিষণ্ণ চেহারা, যার চোখ দুটো ছিল পুরাই সাদা, আর মুখটা আগুনে ঝলসানো, আর মুখ দিয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। আরো দেখে সেই অশরীরীর সাথে একটি বাচ্চা। সে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং একসময় সে বলে ওঠে, হায়, আমার কাছে আয়। এই বলে ভয়ানক অট্টহাসি হাসতে থাকে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়ির দিকে দৌড় দেয়, আর বাড়ির সাথে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে তার বাড়িতে তাকে ঘিরে অনেক লোকের ভিড়, আর সবাই বলে, কি হয়েছিল রাতে? এবার সে রাতের ঘটনাগুলো খুলে বলে। এতে আশেপাশের লোকজনের মনে ভয়ের দানা বাঁধে, আর রমিজ মিয়াকে ভালো কবিরাজ দেখানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রমিজ মিয়া দিন দিন কেমন পাগলের মতো হয়ে যায়। সে হঠাৎ হঠাৎ গভীর রাতে বারবার ছুটে চলে যায় সেই পুকুর পাড়ে। এই ঘটনার ঠিক 7 দিন পর সেই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় রমিজ মিয়ার লাশ। একদিন গ্রামের একজন লোক, তার নাম তুহিন, সে শহরে একটি কাপড়ের দোকানে কাজ করত। একদিন দোকান বন্ধ করে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যায়। রাত প্রায় 2টার মতো হবে। সে মেইন রোড থেকে নেমে গ্রামের কাঁচা রাস্তা ধরে একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে থাকে। সে যে রোড দিয়ে আসছিল, যেহেতু সময়টা বর্ষাকাল ছিল, রাস্তাটি ছিল প্রচুর কর্দমাক্ত। রাস্তার এক পাশে ছিল পাট ক্ষেত, আর এক পাশ দিয়ে একটু হালকা টাইপের বাগান, যার ভেতর 4টা পারিবারিক কবর আছে। আর মাঝখান দিয়ে সেই রাস্তা ধরে চলেছে তুহিন মিয়া। তার আগে একটু বলে নেই, তুহিন মিয়া ছিল খুব সাহসী এবং কিছু প্যারানর্মাল বিষয়ে অভিজ্ঞ। আর তাই সে যখন সেই পারিবারিক কবর আর পাট ক্ষেতের মাঝামাঝি চলে এসেছে, তখন সে খেয়াল করে তার পাশ দিয়ে একটা কালো ছায়া মূর্তির মতো কিছু পারিবারিক কবরস্থানের মধ্যে থাকা শেওড়া গাছটিতে উঠে গেল। তখন সে একটু ভালো করে খেয়াল করলো এবং একটি ভয়ানক দৃশ্য দেখতে পেল। সে দেখে চাঁদের আবছা আলোয় একটি যুবতী মেয়ে, বিভৎস, গায়ে কোনো কাপড় নেই, চোখের কুটুরিতে চোখ নেই, পুরো খালি, চুলগুলো এলোমেলো, তার হাতে একটি কালো রঙের দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই বিভৎস অবয়বটি সেই শেওড়া গাছ থেকে নেমে তার দিকে এগিয়ে আসে। এটা দেখে সে প্রচন্ড ভয় পায় এবং মনে মনে ভাবে তার সাথে আজ খারাপ কিছু ঘটতে চলেছে। সে মনকে শান্ত করে, সূরা কালাম পাঠ করতে থাকে এবং নিজে শরীরটা বন্ধ করে নেয়। এরপর তাকে ঘিরেই একটি বড় বৃত্ত এঁকে ফেলে। তারপর সেই বৃত্তের মধ্যে সে দাঁড়িয়ে যায়। এতে দেখা যায় সেই বিভৎস অবয়বটি তার কাছে আসতে পারছে না। সে খালি হাতে থাকা দড়িটি নিয়ে তুহিন মিয়ার গলায় পরাতে চাচ্ছে, কিন্তু পারছে না। এভাবে সময় যেন যাচ্ছেই না। তুহিন মিয়ার গলা শুকিয়ে এসেছে সূরা পড়তে পড়তে। এভাবে কতক্ষণ কেটেছে বুঝতে পারছে না। এক সময় সব শান্ত হয়ে যায়। দূরের মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান এবং নারীরূপী সেই অবয়বটি রাগান্বিত হয়ে কর্কশ কণ্ঠে বলে, আজকে তাকে ছেড়ে দিয়েছে বা সে বেঁচে গেছে।
ঘটনা 3। একদিন এক রাতে আমাদের এলাকার খুব পরহেজগার একজন মানুষ ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যান। প্রতিদিনের মতো গভীর রাতে ঘুম থেকে ওঠেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। সে সময় বাইরে থাকা টিউবওয়েলটিতে উজু করার জন্য যান। হঠাৎ ঘোড়ার পায়ের শব্দ শুনতে পান। তিনি ভাবেন এত রাত্রে ঘোড়া আসবে কোত্থেকে। একটু কৌতূহলী হয়ে তার বাড়ির সামনের রাস্তায় তিনি তাকান। তারপর এক ভয়ানক দৃশ্য দেখতে পান। তিনি দেখেন একটি মাথাবিহীন ঘোড়া তার দিকে এগিয়ে আসছে। ঘোড়াটি গজগজ করতে করতে সামনে এগিয়ে আসছিল এবং তার সামনে দিয়ে দৌড়ে হুগলাকুড়ি বিলটার দিকে গেল। মাথাবিহীন ঘোড়া, এটা দেখে তিনি প্রচন্ড ভয় পান এবং সে রাতে আর নামাজ পড়েন না। পরবর্তীতে শোনা যায় এরকম দৃশ্য অনেকেই রাতে দেখেছে এবং খুব বাজেভাবে ভয় পেয়েছে। ঘটনা 4। একদিন রাতে আমাদের গ্রামের এক ব্যক্তি, তার নাম হাসান মিয়া, যার বাড়িটি ছিল বাঁশবাগানের কাছেই রাস্তার ধারে। একদিন অনেক রাতে হাসান মিয়ার স্ত্রীর হঠাৎ বাইরে যাওয়ার প্রয়োজন হয়। সেদিন বাইরে ছিল জ্যোৎস্না রাত। যেহেতু অনেক রাত, সে কারণে কাউকে না ডেকে একাই যান বাইরে। যখন তিনি রাস্তার পাশে থাকা টিউবওয়েলের কাছে এসেছেন, তখন একটু ঝুমুর বাজার শব্দ শুনতে পান। শব্দটা ক্রমাগত বাঁশবাগানের দিক থেকে বাঁচতে বাঁচতে হঠাৎ তার বাড়ির সামনে এসে থেমে যায়। এবার তিনি রাস্তার দিকে মুখ করে তাকান এবং যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটা লাল শাড়ি পরা যুবতী মেয়ে, যার চোখ দুটো মনে হচ্ছে জ্বলন্ত আগুনের পিণ্ড। চাঁদের আবছা আলোয় তিনি আরো দেখতে পান তার মুখটা অনেকটা মানুষের মতো, আবার অনেকটা শেয়ালের মতো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে তিনি প্রচন্ড ভয় পান, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। সকালে যখন তার হুঁশ ফেরে, তখন তিনি রাতের সব কথা খুলে বলেন এবং এই ঘটনার পর থেকে প্রতি রাতে মধ্যরাতেই তিনি ওই শব্দ শুনতে পেতেন। শোনা যায় এই শব্দ অনেকেই শুনতে পেয়েছে। শব্দটি খেয়াল করলে বোঝা যায় সেই বাঁশবাগানের মধ্যে উঠে লোকজনের চলাচলের রাস্তা ধরে পুকুর পাড় দিয়ে সোজা সেই বিলের দিকে শব্দটা চলে যায়। ঘটনা 5। একদিন রাতে আনুমানিক 11টার মতো হবে, তখন গ্রামের একটা ছেলে গ্রামের সেই বাঁশবাগানের ওপরের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল দোকানে। একটি জিনিস কেনার প্রয়োজন ছিল তার। সে যখন বাঁশবাগানের ঠিক মাঝামাঝি চলে এসেছে, খেয়াল করে বাঁশবাগানের ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে। এটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে, এত রাতে বাঁশবাগানে আগুন জ্বলছে কেন? সেটা দেখতে যাওয়ার সাহস হয় না তার। সে দৌড়ে গ্রামের মসজিদের হুজুরের কাছে যায় আর সাথে গ্রামের অনেক লোকজনদেরকে ডেকে নিয়ে আসে দেখানোর জন্য। সবাই সেই দৃশ্য দেখতে পায়। হুজুর সহ সবাই যখন কাছে যায়, তখন সবাই দেখতে পায় বাঁশবাগানের ভেতরে থাকা একটি পুরনো কবরে আগুন জ্বলছে। সেটা দেখে সবাই অনেক ভয় পায়। সবাই বলে, হায় হায়, কি অলক্ষণে কাণ্ড। এবার হুজুর একটু এগিয়ে গিয়ে জোরে জোরে সূরা পাঠ করেন এবং 3 বার কবরটিতে ফু দেন। সাথে সাথে আগুন নিভে যায়। নিভে যাবার পর সবাই যখন বাড়ি ফিরে আসতে যান, তখনই সবাইকে অবাক করে দিয়ে কবরটিতে আবারও আগুন জ্বলতে শুরু করে। হুজুর সহ সকলেই অনেক ভয় পান এবং অনেকে সেখান থেকে দৌড়ে পালান। হুজুর আবার সেরকম দোয়া পড়ে ফু দেন এবং আগুন নিভে যায়। আবারও পেছনে ফিরে যাওয়ার সময় আগুন জ্বলে ওঠে। এরকম 3 বার একই ঘটনা ঘটে। শেষবার হুজুর যখন সূরা কালাম পড়ে আযান দেন, তখন আগুন নিভে যায়, আর আগুন ধরতে দেখা যায় না। সবাই তারপর সেখান থেকে চলে আসে, আর দিনের বেলাতেও কেউ ওই দিকটায় যায়। বয়স তখন মুর্শিদাবাদের একজনের সাথে পত্র মিতালি মারফত কথা হতো। তার নাম ছিল হেমন্ত। তারা 4 ভাই, কোনো বোন ছিল না। তাই হেমন্ত মামা আমার মাকে পত্র মিতালি সূত্রে বোন পাতিয়েছিল। তাদের ও তাদের মায়ের খুব ইচ্ছে ছিল আমার মাকে একটিবার চোখে দেখার। কিন্তু আমার দাদুর কড়া শাসনে মা একলা আলিপুর দুয়ার থেকে মুর্শিদাবাদ যেতে পারেননি। তাই পত্র মারফত কথা চলত। কিন্তু মাকে দেখার জন্যই ওই হেমন্ত মামার মা অধীর অপেক্ষায় ছিলেন। মনে মনে উনি যেন মাকেই নিজের মেয়ে ভাবতেন। যাই হোক, 2 বছর পর আমার মায়ের বিয়ে হয়ে যায়। হেমন্ত মামার মা কেন জানি না মাকে খুব দেখতে চাইতেন। তার জন্য সোনার কানের দুলও তৈরি করেছিলেন যে বিয়ের পর গেলে দেবেন। যাই হোক, মায়ের কখনো যাওয়া হয়নি। এরপর আমি হলাম।
আমার যখন বয়স 2 মাস তখন আমার মায়ের মামাতো দাদা মুর্শিদাবাদে ট্রান্সফার হন ও মাকে নিমন্ত্রণ করেন। আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীতে ক্যাপ্টেন ছিলেন, সে সময় উনি যুদ্ধজাহাজ বিক্রমাদিত্যতে শ্রীলঙ্কা বর্ডারে ছিলেন। মা আমাকে নিয়ে ওই মামার বাড়িতে যান। তখন ওই হেমন্ত মামাদের বাড়ি বেশি দূর ছিল না বলে উনি সেখানেও গিয়েছিলেন। গিয়ে জানতে পারেন যে 15 দিন আগেই ওই দিদার মৃত্যু হয়েছে এবং মরবার আগের মুহূর্তে তিনি সাথী মানে আমার মাকে দেখতে চেয়েছিলেন। আমার মা এটা শুনে খুব কান্নাকাটি করেন। তো যাই হোক, হেমন্ত মামার বাবা মাকে অনুরোধ করেন কিছুদিন থেকে যেতে। মা 3 দিন থাকতে রাজি হন। প্রথম রাত্রে একটা বিরাট ঘটনা ঘটে যায়। মাঝরাতে মা হঠাৎ শুনতে পান যে পাশের ঘরে বাসনপত্র কে যেন মাটিতে আছড়ে ফেলছে। বলে রাখি, ওই হেমন্ত মামারা 4 ভাই একটা বড় ঘরে ঘুমাতেন। ওনাদের বাবা ওই দিদার ঘরে ঘুমাতেন, আর আমাকে ও মাকে বাড়িতেই নতুন একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই সাথেই রান্নাঘর লাগোয়া। আমার মা ছিলেন অসীম সাহসী ও তেজি মহিলা, কারণ শ্রীকৃষ্ণের মতো উনিও অষ্টম গর্ভ, তাই উনি কাউকে ডাকেননি। চুপ করে আমাকে বুকে নিয়ে শুয়েছিলেন। রান্নাঘরে অসম্ভব আওয়াজ শুনেও উনি চুপ করেছিলেন। হঠাৎ ওই রাতেই মায়ের বাথরুমে যাবার প্রয়োজন পড়ে, তো আমাকে মশারির ভেতর রেখে একাই টয়লেটে যান। পুরনো বাড়ি হিসেবে কলতলা থেকে জল নিয়ে যেতে হতো। মা যেই মুহূর্তে দরজা থেকে বেরিয়ে উঠোনে নামেন, সেই মুহূর্ত থেকে কে যেন তাকে অনুসরণ করতে থাকে। মা স্পষ্ট দেখতে পান যে লাল পেড়ে শাড়ি পরা মহিলা, কিন্তু খুব আবছা। মা কলতলা থেকে জল তুলছেন, সে যেন মাকে স্পর্শ করতে চাইছে কিন্তু পারছে না। সে মায়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে, মায়ের দিকে তাকিয়ে আছে, মাকে ধরতে চাইছে কিন্তু পারছে না। মা টয়লেটে যাওয়া থেকে বেরোনো অবধি সেই একই ঘটনা। যতক্ষণ মা বাইরে ছিলেন ততক্ষণ সেই ছায়ামূর্তি যেন তাকে প্রবলভাবে স্পর্শ করার চেষ্টা করছিল। গলার কাছে ধরতে আসছিল কিন্তু পারেনি। দরজা অবধি এসেছিল কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। পরদিন মা হেমন্ত মামাকে ঘটনাটা বলেছিলেন। উনি খুব বকা দিয়েছিলেন ওনাকে না ডেকে একলা যাওয়ার জন্য। উনি কেঁদেছিলেন খুব, যে হয়তো হেমন্ত মামার মা আমার মাকে দেখার প্রবল বাসনা নিয়ে মরেছিল, তাই মৃত্যুর পর চেয়েছিলেন মাকে কাছে নিতে। মা পরদিন ওখান থেকে চলে এসেছিলেন। ঘটনা 2। আমার বাবার আদি বাড়ি বর্ধমান। আমার বয়স যখন 4 বছর তখন ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের বাড়ি ছিল অনেক বড় বড়, উঠোনের এপার ওপার ঘর, পিছনের খালি জমি। তবে শুনেছি ওই জমিতে নবাব আমলে অনেক শিশুদের কবর দেয়া হতো। যাই হোক, আমি আর আমার মা রাত্রে ঘুমিয়েছিলাম। লাগোয়া ছোট ঘরে আমার জন্য দুধ রাখা ছিল পাম্প স্টোভের ওপর। আমাদের এই ঘরটায় জানালা ছিল একটা, সেটা বন্ধ ছিল, আর ছিল একটা খুব ছোট ভেন্টিলেটর, যেটা দিয়ে একটা কবুতর ঠিকভাবে যেতে পারবে না। যাই হোক, রাতের বেলা আমি বাথরুমে যাব বলে মাকে ডাকি। মা উঠোনের ওপারে বাথরুমে গিয়ে আমাকে বারান্দার কোণে বসতে বলেন। ওনার পেছনটা ছিল ঘরের দিকে। হঠাৎ উনি শুনতে পান একটা ভীষণ রকমের শোঁ শোঁ আওয়াজ, যেন কেউ বিষাক্তভাবে কিছু চাটছে। মা এক মুহূর্তে ঘুরে তাকিয়ে দেখেন যে একটা ভয়ানক কালো লোমশ কেউ দাঁড়িয়ে দুধের বাটির সামনে। মা তাকাতেই সেও জ্বলন্ত আগুনের মতো লাল চোখে তাকিয়েছিল। মা আমাকে তাড়াতাড়ি কোলে নিয়ে ঘরে এক পা ফেলতেই সে সেকেন্ডেরও কম সময়ে একটা লাফ মেরে যেন উড়ে ওই ছোট্ট ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে গেল। মা আমাকে মশারির ভেতর ঢুকিয়ে যেই না বলছেন, তুমি ভয় পেও না, আমি ঠাকুমাকে এখনই ডেকে আসছি, অমনি ওই পেছনের জমি থেকে যেন একটা বিভৎস গলা ভেঙচি কেটে উঠেছিল। মানে বুক কাঁপানো আও আও করে ভেঙচি কাটার আওয়াজ। সেটা আমি আজ 27 বছর পরেও ভুলতে পারিনি। আমি আজও কেঁপে উঠি মনে পড়লে সেই ছায়ামূর্তি আর সেই ভেঙচির আওয়াজ। যাই হোক, আমার অসীম সাহসী মা সেই অন্ধকারে উঠোন পেরিয়ে ঠাকুমা, দাদু, কাকুদের ডেকে আনেন। আর একটা কথা, যেহেতু আমরা ওই ঘরে থাকতাম না, কোনো ঠাকুর বা পুজো পাঠ ওই ঘরে হয়নি। যাই হোক, পরদিন ভোরবেলা আমার দাদু গিয়ে এক মুসলমান বৃদ্ধকে
ডেকে আনেন। উনি এসে পুরো বাড়ি ঘুরে জানান যে একটা ভয়ানক কিছু আছে। উনি ছোট একটা সাদা কাগজে আরবি বা উর্দুতে কিছু একটা লিখে কাঁঠালের আঠা দিয়ে ঘরের দুয়ারে আটকে দিয়েছিলেন। উনি কোনো টাকা নেননি এর জন্য, ওনার গুরুর মানা আছে। সেদিনের পর থেকে আর কিছু হয়নি। তারপর ঠাকুমা ওই ঘরে ঠাকুর রাখতেন। ঘটনা 3। আমি তখন আমার মায়ের গর্ভে, 7 মাস গর্ভ মায়ের। আমার বাবা যেহেতু ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন, তাই বেশিরভাগ সময় তিনি যুদ্ধ জাহাজে থাকতেন। মা কোয়ার্টারে একাই থাকতেন। আমি আগেই বলেছি, আমার মা যেহেতু শ্রীকৃষ্ণের মতো 8ম গর্ভজাত, তাই উনি অসীম সাহসী, তেজি ও কিছু বিশেষ ক্ষমতার অধিকারী। তো উনি সে সময় বিশাখাপট্টনমে কোয়ার্টারে একাই ছিলেন। এই কোয়ার্টারটা একটু তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল। বাবার ট্রান্সফার হয়েছিল, আর পরদিনই যুদ্ধ জাহাজ বিক্রমাদিত্যতে বাবা চলে যান মিয়ানমারের উপকূলে। মা একলা ছিলেন ওই কোয়ার্টারে। খুব গরম ওখানে। মা কোয়ার্টারে ঢোকার সময় লক্ষ্য করেন যে গোটা ঘরটা বেশ কালো, মানে দেয়ালগুলো ধোঁয়া জ্বলা কালো মতো। কিন্তু মা কাউকে কোনো কিছু বলতে পারেননি, কারণ ওটা ছিল 7 তলায়, আর ওই ফ্লোরে 2জন সাউথ ইন্ডিয়ান ব্যাচেলার ছাড়া আর কেউ থাকতো না। তো মা তাই জানতে পারেননি বিকালের পর থেকে কেমন একটা লাগতে থাকে মায়ের। মনে হয় ঘরটা যেন ধোঁয়া ধোঁয়া লাগছে। সন্ধেবেলা ক্যান্টিন থেকে বয় এসে খাবার দিয়ে চলে যায়। মা সমুদ্রের দিকে জানালার সামনে একটা আরাম কেদারায় বসেছিলেন। যত সন্ধ্যা বাড়তে থাকে মনে হয় ঘরটা যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। মা যতবারই চোখ বন্ধ করার চেষ্টা করেন, ততবারই মনে হয় কে যেন পায়চারি করছে ঘরে। ওই সময় মায়ের অ্যাডভান্স প্রেগন্যান্সি। মায়ের শরীর ভীষণ অস্থির লাগতে শুরু করে। মনে হয় চুরির শব্দ, কারো হালকা অস্থির পায়ের পায়চারি। চোখ বন্ধ করলেই মায়ের মনে হচ্ছে কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে, মায়ের দিকে ঝুঁকে পড়ছে, মাকে ধরতে আসছে। মা ঘামতে শুরু করেন। ওনার গায়ে কেউ স্পর্শ করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে। মা খেতেও পারলেন না। সারা ঘরে সেই দপদপানি, আওয়াজ হচ্ছে ঝুপঝাপ। মা এই করে করে সারা রাত চোখ খুলেই রাখলেন। না খেতে পারলেন, না পারলেন ঘুমাতে। সারা রাত তার ঘরে তাণ্ডব আওয়াজ হলো, দাপাদাপি হলো। মাকে ধরার চেষ্টা হলো, কিন্তু ব্যর্থ হলো। ভোরের আলো ফুটতেই মা কোনো মতে চোখ খুলে জল দিয়ে ওই অবস্থাতেই বেরিয়ে পড়লেন বাবার অফিসে। পৌঁছেও গেলেন। ওখানে মাকে দেখে সবাই দৌড়ে এলো। মাকে সুস্থ করা হলো। ওইখানেই মা জানতে পারলেন যে গত 1 মাস আগে ওই কোয়ার্টারে একজন সাউথ ইন্ডিয়ান নেভি অফিসারের বউ প্রেগনেন্ট অবস্থায় গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করেছিল। ওই কোয়ার্টারে তারপর তালা লাগানো ছিল। বাবা তাড়াহুড়ো করে ওটাই নিয়েছিল। পরে বাবা ক্ষমা চেয়েছিল, কিন্তু মায়ের শরীরও মনের দিক থেকে বিরাট একটা ঝড় বয়ে গিয়েছিল সেই রাত্রে। সেই দিনই মাকে অন্য কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনা 4। আমার তখন 5 বছর বয়স। আমি মায়ের সাথে মামাবাড়ি আলিপুরদুয়ার গিয়েছিলাম। তো ওখানে মায়ের পিস্তুত দাদার বাড়িতে নেমন্তন্ন ছিল। মামা বাড়ি ওই বাড়িটা থেকে হেঁটে 10 মিনিট। তার মাঝখানে একটা খোলা ছোট জায়গা। শুনেছি ওইখানে নাকি রাজনৈতিক দাঙ্গার সময় অনেক খুন হয়েছিল, এবং পাড়ার একজন দিদা মেয়ের ওপর রাগ করে গায়ে আগুন দিয়ে জ্বলতে জ্বলতে ওই খোলা জায়গায় এসে মরেছিল। তো যাই হোক, ওই পিস্তুত মামার বাড়ি থেকে খেয়ে সেই মামা মামি আমাদের এগিয়ে দিতে এসেছিলেন মামা বাড়ি অবধি। তখন রাত 11টা। খুব নির্জন রাস্তা, কিন্তু যেই ওই খোলা জায়গাটার কাছাকাছি আসলাম আমি বলে বোঝাতে পারবো না কি বিভৎস আর্তনাদ মেশানো শব্দ হচ্ছিল। আমার স্মৃতিশক্তি খুব প্রবল। 2 বছর বয়সের কথা মনে আছে। সেই আওয়াজটা আমার কানে এখনো বাঁধে। ওহ, বলে বোঝাতে পারবো না। যাই হোক, ওই আওয়াজটা শুনে মামা মামি তক্ষুনি আমাদের নিয়ে অন্য দূরের রাস্তা ধরে মামা বাড়িতে পৌঁছে দিয়ে যান। ঘটনা 5। আমার সেজো মামা রাতে অফিস থেকে বাড়ি ফিরতেন। উনি হাসিমারায় ছিলেন। উনি রোজ প্রায় 11টা নাগাদ রিকশায় করে ফিরতেন। এরকমই এক বিশেষ তিথির দিনে উনি ফিরছেন, হঠাৎ ওনার রিকশা আটকে যায়। কিছুতেই সামনে এগোতে পারছে না। কে যেন টেনে রেখেছে, চেপে রেখেছে। তখন হঠাৎই ওই রিকশাওয়ালা কাকু নেমে গলাতে একটা মাদুলি খুলে সামনের দিকে বাড়িয়ে দিয়ে আবার চলতে শুরু করেন, এবং রিকশা চলতে থাকে। পরে মামা জানতে পারেন পরদিন নাকি রিকশা কাকুটা দেখেন যে তার মাদুলির ভেতরে একটা জিনিস নেই, যেটা ওনার গুরু দিয়েছিলেন।
ঘটনা 6। আমার মায়ের পিস্তুত এক দাদা বউ পছন্দ না হওয়াতে গায়ে আগুন দিয়েছিলেন। সেই দাদাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি হেঁটে 20 মিনিট। যেই রাত্রে উনি গায়ে আগুন দেন সেই সময় উনি কিছুটা বাঁচতে চাইছিলেন, কিন্তু পারেননি। সেই রাত থেকে আমার দাদু বাড়ির ছাদে ভয়ানক আওয়াজ শুরু হয়, মনে হয় ভূমিকম্প হচ্ছে। আমার দাদু দিদা ওই মামার খুব প্রিয় ছিলেন। সেই রাত থেকে আমার দাদুর বাড়িতে প্রতি রাতে ছাদে বিকট আওয়াজ শুরু হয়, মনে হয় ছাদ ভেঙে পড়ছে। রাতে উঠোনে মনে হয় কে যেন দৌড়াচ্ছে। এভাবে 5 দিন চলার পর দাদু ওই পিসি দিদাকে ডেকে পাঠান এবং গায়ায় যান পিণ্ডি দান করতে। তখন গায়ায় মূল প্রেত গৃহে পিণ্ডিদান হতো। পিসি দিদা নাকি যখন ওই প্রেত গৃহের জানালা দিয়ে পিণ্ডিটা বাড়িয়েছিলেন, তখন একটা কালো ভয়ঙ্কর একটা আবছা হাত এসে ছু মেরে পিণ্ডিটা নিয়েছিল। সেই রাত থেকেই আমার দাদু বাড়িতে ওই তাণ্ডব বন্ধ হয়ে যায়। ঘটনা 7। আমার আরেক পিস্তুত মামার আংশিক খুন হয়েছিল। মানে ভরা বাজারে এক গুন্ডা ওনার পায়ের মূল শিরা কেটে দিয়েছিল। ডাক্তাররা বলে দিয়েছিলেন উনি 6 মাস অবধি বাঁচবেন পঙ্গু হয়ে। উনি দেখতে খুব সুন্দর আর সমাজসেবী ছিলেন। এই ঘটনার পর বাড়ির সবার খুব মন খারাপ হয়ে যায়। মাসের মাথায় হঠাৎ ওনার দাদার বিয়ে ঠিক হয়। উনি বিছানাতে শুয়েই কাঁদতে কাঁদতে বলেন যে ওনার তো বিয়ে হতে পারল না, তাই যে দাদার বিয়ে হচ্ছে সেই বৌদিকে উনি সঙ্গে করে নিয়ে যাবেন। সবাই মৃত্যু পথযাত্রীর মজার কথা ভেবেছিল। তার 1 মাস পরে উনি মারা যান। 45 দিনের আতুর উঠিয়ে ওই মামার বিয়ে হয়। মামি হাই স্কুলের টিচার ছিলেন। তো বিয়ের 10 দিন পর মামি একদিন অন্ধকার কুয়োতলায় বাসন মানে চায়ের বাসন ধুতে যান। বাকিরা গল্প করছিল। হঠাৎ ওই মামিকে কে যেন বৌদি বলে ডাকে। মামি সাড়াও দেন। ঘরে ফিরে জানতে চান কে ডেকেছিল, কিন্তু সবাই বলেন যে কেউ ডাকেনি। তার পরদিন সকালে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সারা শরীরে বড় বড় ফোস্কা পড়েছিল। বিখ্যাত ডাক্তারও কিছু ধরতে পারেনি। পোস্টমর্টেমেও কিছু ধরা পড়েনি। ঘটনা 8। আমি তুলা রাশি ও বাংলায় মীন রাশি। প্রচুর দেবতার স্বপ্নে আমার জন্ম। আমার নজর ইত্যাদি খুব তাড়াতাড়ি লাগে। অনিয়ম, নোংরা বা অস্পৃশ্য কিছু সহ্য হয় না। আমি একবার এক মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। মা আর বাকিরা গল্প করছিল। আমি একটা অন্ধকার কলতলায় হাত ধুতে চাই। হঠাৎ কেউ যেন স্পষ্ট আমার নাম ধরে ডাকে। আমার আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে 3 বার, কিন্তু আমি ঘুরে তাকালেও সাড়া দেইনি। ঘরে ফিরে জানতে চাই কে ডেকেছিল। মা তখনই কিছু বুঝে যান ও আমাকে জড়িয়ে ধরেন। পরে জানতে পারি ওই মাসির শাশুড়ি একবার আমায় দেখতে চেয়েছিলেন, কিন্তু উনি হঠাৎ মারা যান। আমরা চেন্নাইতে ছিলাম তখন। ঘটনা 9। চেন্নাইতে আমি আমার মেজ মামার বাড়ি কিছুদিন ছিলাম ছুটিতে। আমার বয়স তখন 7। সেখানে সবার অনেক বড় বড় ছড়ানো উঠোন গাছ ভরা ছিল। আমার মামার বাড়ির পাশের বাড়ির সাথে তার পাশের বাড়ির লোকেরা কি নিয়ে যেন প্রকাণ্ড ঝগড়া। সাউথের সবাই আর আমিও উঠোনে দাঁড়িয়ে ঝগড়া শুনছি। একটু ভিড় হয়েছিল। হঠাৎ দেখি একটু দূরে একটা ছোট পেয়ারা গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে চুপচাপ। বেশ লম্বা, রোগা, কিন্তু যুবক মতো। সাদা ধুতি গোটা গায়ের শরীরে জড়ানো। সে সামনে আসছেও না, নড়ছেও না। আমি ঝগড়া ফেলে ওই দিকেই তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো সে যেন আমার দিকেই তাকিয়ে আছে, কারণ বডির দিকটা পরিবর্তন হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমি প্রায় 10-15 মিনিট তাকিয়ে রইলাম। স্পষ্ট দেখলাম সেও যেন তাকিয়েছে। ধীরে ধীরে ঝগড়া কমলো, ভিড় কমলো, কিন্তু শেষ ফুরল না। বেপরোয়া হয়ে উঠলাম আমি। মামাদের চোখ এড়িয়ে ওদিকে এগোলাম, কিন্তু আমি যতই এগোই দেখি সে যেন অস্থির হয়ে সরে যাচ্ছে, কিন্তু ভেসে ভেসে। আমি যতই এগোই সে যেন ভয় পেয়ে ভেসে ভেসে সরে যায়। আমি গাছতলাটা ছাড়িয়ে গেলাম, দেখি সেও পেছনের একটা খোলা জমিতে সরে যাচ্ছে। আমি প্রাচীরের সামনে দাঁড়ালাম, সেও জমির অনেকটা দূরে সরল। কিন্তু মনে হলো সে অস্থির, কিছু একটা বাধা পেয়েছে। হঠাৎ পেছন থেকে মামা ডাকছে। আমি মামাকে বললাম, কিন্তু মামা বলল না কিছু, বকলো আমাকে। আমি আজও জানতে পারিনি কে বা কি ছিল সেটা। ঘটনা 9। আমি একবার বর্ধমানে আমার পৈতৃক বাড়িতে ঘুরতে গিয়েছিলাম বড় হয়ে। তখন আমার 9 বছর বয়স। এক পিসির বাড়ির পেছনের বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি আসলে অন্ধকারটা একটু পছন্দ করি, এটা আমার জিনগত। যাই হোক, বারান্দায় দাঁড়িয়েছি। হঠাৎ দেখছি সামনের একটা বাগান থেকে জীবন কাকু দাঁড়িয়ে, লুঙ্গি আর পাঞ্জাবি পরা, যেটা উনি খুব পরেন।
আমাকে ডাকছেন মনে হলো। আমি চোখ বন্ধ করে চোখ খুললাম, কেউ নেই। আবার এক মুহূর্ত পরেই দেখলাম জীবন কাকুকে, কিন্তু একটু সরে গেছেন উনি সাইডে, সেই ভাবেই ডাকছেন। আমি বারান্দা থেকে নামতে যাব, মায়ের আবছা গলার আওয়াজ পেলাম। আমি পিছিয়ে এলাম, দেখলাম কেউ নেই সামনে। আমি দৌড়ে সামনের দরজা দিয়ে জীবন কাকুদের বাড়িতে গিয়ে দেখি উনি ছাত্র পড়াচ্ছেন। আমি আর ভাবতে পারিনি, আমি আজও জানি না কি হয়েছিল ওটা। ঘটনা 10। আমি আর আমার মা দিল্লির কোর্টে একটা কাজে গিয়েছিলাম। তখন ছুটি চলছিল, মনেই ছিল না কিছু অ্যাডভোকেট তাদের চেম্বার খুলতেন। তো আমরা আলোচনার জন্য একজনকে জিজ্ঞেস করি, উনি একটু দূরে ছিলেন, অপেক্ষা করতে বললেন। আমরা 5 তলায় দাঁড়িয়ে আছি, অনেক বন্ধ চেম্বার ওখানে। আমরা একটা বন্ধ চেম্বারের সামনে দাঁড়িয়েছি, নির্জন, লোক প্রায় নেই। হঠাৎ আমি দেখছি সামনের বন্ধ চেম্বারের দরজাটা যেন ভয়ানকভাবে কেউ ভেতর থেকে টানছে, ধাক্কাচ্ছে। বাইরের দরজাটা ভীষণ নড়ছে। মাকে দেখালাম, উনি এগিয়ে গেলেন। কিছুক্ষণ চুপচাপ দরজাটা দেখে আবার সেই রকম শুরু হলো, যেন প্রবল বেগে কেউ ধাক্কাচ্ছে, টানছে। মা হঠাৎ দরজার ওপর হাত রেখে তালাটা ধরলেন, যেন মনে হলো কেউ বাধা পেল। মা দাঁড়িয়ে রইলেন। হঠাৎ আমাদের ওই অ্যাডভোকেট পেছন থেকে ডাকলেন। পরে জানতে পারি ওই চেম্বারে একজন সিনিয়র অ্যাডভোকেট হার্ট অ্যাটাকে মারা যান। উনি ভেতরে কাজ করছিলেন, ওনার একজন ক্লায়েন্ট ওনাকে মৃত অবস্থায় পান। সর্বশেষ ঘটনা, আমি তখন লেখাটা বুঝতে পারিনি, আমি তখন ভাড়া থাকি, কোন একটা জায়গার কথা বলছেন তিনি, আমি না হয় নাই বললাম সেটা। এবং তারপরে তিনি বলছেন যে বাড়ি থেকে ইউনিভার্সিটিতে অনেকটা দূর। তো একদিন রাত হয়েছিল সেমিনার থেকে ফিরতে, সেখানে থাকতাম, সেটা একটু ভেতর দিকে, লোক কম। আমি বাস থেকে নেমে হেঁটে আসছিলাম অনেকটা। হঠাৎ এসে দেখি বাড়ির রাস্তাটা নেই। আমার এই পাড়াটা খুব গোছানো, কিন্তু একটু সেকেলে। কিন্তু সেই রাস্তাটা দেখলাম আধুনিক এবং আওয়াজ হচ্ছে খুব। তখন রাত 12টা। আমি পিছিয়ে এসে আবার একই দিকে হাঁটলাম, কিন্তু এবার দেখি রাস্তাটা নেই, চারিদিকে শুনশান, পুরনো লেন। হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন আমাকে ঘিরে ধরেছে। আমি ঘামছি, কিন্তু ভয় পাবো না ঠিক করেছি। মনে হলো একটা অদৃশ্য ভিড় আমাকে ঘিরে ধরেছে। আমি ভোঁ ভোঁ একটা আওয়াজ পাচ্ছি, কিন্তু দমটা চাপা লাগছে। আমি বুঝতে পারছি আমি এগোতে চাইছি, ভিড়টা বিরক্ত হচ্ছে, তারা চাইছে না আমি যাই। আমি দেখতে পাচ্ছি তাদের, কিন্তু বুঝতে পারছি না। আমাকে তারা চেপে ধরতে চাইছে, কিন্তু পারছে না। আমাকে ঘিরে ক্রমে আমি চিৎকার করতে চাইছি, কিন্তু পারছি না। সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে, যখন আমি কলেজে পড়তাম। ওটা আমার ফাইনাল ইয়ার একটি ঘটনা। ঘটনাটা আমার সঙ্গে ঘটেনি, ওটা আমার একটা জুনিয়র সঙ্গে ঘটেছিল। পরে প্রত্যক্ষদর্শী আমি কথা না বাড়িয়ে গল্পে চলে যাচ্ছি। সালটা হচ্ছে 2018 সেপ্টেম্বর মাসের ঘটনা। ডেটটা মনে নেই, বাট ওটা দিনটা শুক্রবার ছিল। তো আমাদের এই সেপ্টেম্বর শেষের দিকে এক্সাম আসছিল, ফাইনাল ইয়ার এক্সাম ছিল। তো আমরা একদম প্রিপারেশন নিচ্ছিলাম, স্টাডি হলিডে ছিল। তো ভোর 10টার দিকে আমাদের কলেজ থেকে আমাদেরকে ডেকে পাঠায়। আমাদের হোস্টেল আর কলেজ পাশাপাশি। তো আর বলে রাখি রাসেল ভাই, আমাদের এখানটায় আমাদের ফাইনাল ইয়ার ব্যাচের মধ্যে আমরা 5 জনই ছেড়েছিলাম। আর এর মধ্যে 2 জন থাকতাম হোস্টেলে, 3 জন থাকতো পিজিতে। তো আমাদেরকে ম্যাক্সিমাম প্রিন্সিপাল অথরিটি যেই আসতেন মেনলি আমাদের সঙ্গে কথা বলতেন, আমাদেরকে ডাকাতেন। তো হঠাৎ করে এই 10টার দিকে কল আসে আমরা যে ম্যাম ডেকেছেন যেতে হবে। তখন আমরা দুটো বেরিয়ে যাওয়ার পথে নিচে আমাদের জুনিয়র গুলোকে পেলাম। ওরা বলছিল দাদা তাড়াতাড়ি যান, ওখানটায় তো একটু সমস্যা হয়ে গেছে। আমাদের ওই জুনিয়র ছেলের নাম বলছিল, আমি নামটা বলছি না, ওই সব একটু ম্যাম ডাকছে আপনাকে। তো আমরা তাড়াতাড়ি করে গেলাম। যাওয়ার পর ম্যাম বললো, আমাদেরকে বললো, দেখো এই স্টুডেন্ট এই ইয়ারের সমস্যা হচ্ছে। দেখো তুমি তো মুসলিম, তুমি তো জানো তোমাদের কি কি হয় না হয়, আমরা ঠিক বুঝতে পারছি না। তুমি একটু ওই জুনিয়রকে জিজ্ঞেস করে তোমাদের যা করতে হয় তুমি একটু করে একটু বুঝে দাও। তো আমি আর আমার রুমমেট দূরবন্ধু একসঙ্গে গিয়ে ওখানটায় ওদের ক্লাসে ঢুকলাম। ঢুকে ওদের সঙ্গে কথা বললাম। তো যার সঙ্গে করো না, ওই ছেলেটা তখন ওখানটায় ছিল না, ওকে ওর বন্ধুরা ওখান থেকে বের করে কলেজের গ্রাউন্ড ফ্লোরে এনে রেখেছিল একটা রুমে। ওরা 4-5 জন ওর সঙ্গে ছিল। তো ওখানটায় গিয়ে আমরা জানতে পারলাম যে হয়েছিল, ওই ছেলেটা আমাদের সকাল 9:15 কলেজ স্টার্ট হতো।
তো 9:15 কলেজে ঢুকে ঠিকঠাক, তো 9:20-25-এর মধ্যে স্যার ম্যাডাম যিনি থাকতেন ঢুকে যেতেন ক্লাসের মধ্যে। কিন্তু ওই দিন হয়তো 5 মিনিট লেট হচ্ছিল। এর মধ্যে ওই যার সঙ্গে ঘটনা, ওর জুনিয়র ছেলে ওর বেঞ্চমেটকে বললো যে দরজার বাইরে জানালার উপরে একটা অ্যাপেল রাখা আছে, ওটা নিয়ে আমি খাবো। তো ও বললো যে ঠাট্টা করছে, ফাজলামো করছে। তারপর ও গেল, গিয়ে সত্যি সত্যি একটা অ্যাপেল দেখতে পেলো ওখানটায়, ওটা নিল হাতে নিয়ে। অনেকটা অবাক হলো, কারণ আমরা আসলে ওই যে হাইব্রিড যে অ্যাপেল গুলো দেখি ওগুলো অনেক বড় হয়, অ্যাপেল পাই তৈরি করতে অনেকগুলো ওইসব, যেগুলো মানে তৈরি করে না, ওই বড় বড় হাইব্রিড রকম অ্যাপেল ছিল। বাট ও হাইব্রিড অ্যাপেল থেকে খানিকটা বড় ছিল। তো ও একটু মানে ইতস্ত বোধ করে, তাও নিয়ে ওকে দিয়ে দেয়। ও জিজ্ঞেস করে তুই কি করে জানলি এর ওখানটা ছিল, আমরা কেউ দেখতে পারিনি। এমনকি মানে ও বললো ওটা আমাকে আমার বন্ধু দিয়েছে খাবার জন্য। তো বেশ, ওর হাতে ও দিয়ে দিয়েছে। ও তো বললো আমাকে খাওয়াস, ও বললো না ওটা তুই খেতে পারবি না, ও এমনটা বললো। তারপর ওটাকে পুরো একা নিজে হাতে নিয়ে, আমরা যদি 3টে বাইট নিয়ে যতটা শেষ করতে পারবো, ও প্রথম বাইটে অতটা শেষ করে দিল। তা দেখে ওর সঙ্গে ছেলে একটু ঘাবড়ে গেছিল। ও বলছিল কি হয়ে খাচ্ছিস, তুই কি রাক্ষস হয়ে গেছিস নাকি, এমনটা বলছিল ওরা। ওটা খেয়ে তারপর ওর বেঞ্চমেটের কাছে জল চাইলো, তোরা জল দিল। এরই মধ্যে ম্যাম ঢুকে বললেন ক্লাসে, ম্যাম ছিলেন। তো ও এর মধ্যে সবাই ম্যাম অ্যাটেন্ডেন্স করছেন, ও এর মধ্যে বিড়বিড় করে কি বলছে, আর ওকে ম্যাম ডাকছেন বাট ও রেসপন্স করছে না। তো ম্যাম ওর সামনে গিয়ে দাঁড়ালেন, ওর ম্যাচের কি হয়েছে ওর বলে জিজ্ঞেস করে, ও কিছু বলছে না, ও জাস্ট এমনিতেই ভিডিও করে মানে বলছে। তার থেকে ম্যাম একটু ঘাবড়ে গেলেন। তো ম্যাম বেরিয়ে গেলেন। ম্যাম বেরিয়ে গিয়ে প্রিন্সিপাল ম্যামকে খবর দিলেন। প্রিন্সিপাল ওখানটায় আসলেন, এসে দেখলেন যে ও বসে আছে। ও ম্যামকে দেখে বলছে আমি মিষ্টি খাবো। আমি কথাটা বাংলায় বলছি, বাট আমাদের ওখানটায় সবাই জানেন ব্যাঙ্গালোরের লোকাল ল্যাঙ্গুয়েজ কানাডা ল্যাঙ্গুয়েজ। তো ওখানটায় আমাদের টিচারের সঙ্গে ম্যাক্সিমাম ইংলিশে কথাবার্তা হতো, কারণ আমরা কানাডা ল্যাঙ্গুয়েজ খুব ভালো বলতে পারতাম না, তো ইংলিশে বলতে পারতাম মেনলি কলেজে। তো ইংলিশে কথোপকথন হচ্ছিল, বাট আমি বাংলায় বলছি। তো কথোপকথনটা এমন হচ্ছিল, ওই ওর বন্ধুরা যেভাবে আমাকে বললো যে ও ম্যামকে দেখে বললো ম্যাম আমি মিষ্টি খাবো, ও মিষ্টি খেতে ইচ্ছে করছে। তারপর ম্যাম নিজের ওখান থেকে 50 টাকা দিয়ে ওর রুমে বেঞ্চমেটকে পাঠালেন, বলে 4টে মিষ্টি নিয়ে আসো। তো বেঙ্গলোরে সেই ওরকম ভালো মিষ্টি পাওয়া যায় না, সবাই জানেন রসগোল্লা আসলে কিছু পাবেন না তখনটায়। এগুলা পাওয়া যায় যেগুলো নর্মাল সুইট পাওয়া যায়, ওগুলো আনলো, ও খেলো। খেয়ে বলতো জল খেলো, জল খেয়ে ম্যামকে থ্যাংক ইউ বললো। তারপর ও বসে কোরআন তেলাওয়াত শুরু করলো। তো মানে ও ও ছেলেটা ভালো, ও নামাজ পড়তো রোজ, ও ঠিকঠাক মতো ভালোভাবে পড়াশোনা করতো, সব ঠিকঠাক ছিল ওর। কিন্তু মানে ও এত ভালো যে মানে ওই কোরআন তেলাওয়াত করতে পারে, তা আমাদের কেউ জানা ছিল না ওখানটায়। ছোট থাকলে ভাই জানেন যে সবাই সবাইটা জেনে যায় কে কিরকম ছেলে, ব্যবহার কিরকম, কে কি জানে, তো ওরটা জানা ছিল না। তো তা দেখে ম্যাম একটু ঘাবড়েলেন। তো তারপরই ম্যাম আমাদেরকে খবর দিলেন। তারপর আমরা ওখানটায় গেলাম। তারপর গিয়ে আমরা ওদের সঙ্গে যেটা জানতে পারলাম, তারপর ওরা ওই অ্যাপেলটা নিয়ে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তো আমরা যতক্ষণে গিয়েছিলাম তার মধ্যে ওর বন্ধুরা ওর সঙ্গে কথা বলছিল, যারা ছিল। মেয়েরা তো তখন ঘাবড়ে একদম শেষ, তো ছেলেরাই কথা বলছিল মেনলি। তো ওর সঙ্গে বলছিল ওর বন্ধুদেরকে তো আর কি যাবি আমার সঙ্গে আমাদের বাড়ি। তো ওর বন্ধুরা বললো হ্যাঁ এইবার ছুটিতে বাড়িতে গেলে অবশ্যই তোর বাড়িতে যাবো না কেন, বেড়াতে যাবো নিশ্চয়ই। বলে না আমি ওখানটার কথা আমার বাড়ি বলছি, যাবি তোরা, নিয়ে যাবো তোদেরকে, সন্ধ্যাবেলা আসবি, এরকম বলছিল। তো ওরা বললো কি বলছে, কি মাথা খারাপ হয়েছে না, তাই এটাই ভাবছিল। তারপর ওরা ওকে ক্লাসে সবাই ভয় পাচ্ছিল বলে নিচে নিয়ে গেল। তারপর আমাদেরকে ডাকলো, তারপর আমরা ওখান থেকে ওকে নিয়ে গেলাম। আমাদের ওখান থেকে মসজিদটা হেঁটে গেলে 2 মিনিট, খুবই কাছে ছিল। তো আমরা ওখানটায় গেলাম, দিনটা শুক্রবার ছিল, আগেই বলেছি। তো আমরা ভেবেছিলাম যে ইমাম সাহেবকে পেয়ে যাবো, কিন্তু পাইনি। ওখানটায় গিয়ে দেখি শুধু আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন। তো যাওয়ার সময় যে করো না তা আমাকে একটু বলি, ও যাচ্ছিল ভালো, ও বললো যে আমাদেরকে বললো যে সোহেল ভাই দেখো ওরা কি বলছে, আমি কি জানি কি বলছে, ম্যামকে কি বললো আমি জানি না, আমাকে বলছে মসজিদে নিয়ে যেতে, জুম্মার টাইম হয়নি, আমি স্নান করিনি,
এখন কেন যাবে, জুম্মা তো একটা, এখন তো বাজে বেলা 10টা, পরে গেলে তো হতো না। তো আমি ওকে বুঝলাম ঠিক আছে ভাই চল জাস্ট দেখে আসি, মজিদ সাহেব ডেকেছেন তাই যাবো আমার ওখানটায়। তো গিয়ে মশা কি বললেন, তো মজিদ সাহেব দেখে বললেন হয়তো ওর সঙ্গে কিছু খারাপ কিছু লেগেছে বা কিছু হয়েছে ওর। তো উনি just শুধু এটা পানি পোড়া দিয়ে দিলেন, বললেন যে এ, জুম্মার টাইমে যখন আসবে ওকে নিয়ে আসবে, তখন এই মাসে থাকবেন, তখন উনি দেখে বলে দেবেন। তো ঠিক আছে, আমরা ওই তো একটা ঘটনা ওখানটায় বলে কি হয়েছে, ও আমরা বললাম মসজিদে চল, বললাম মসজিদে চল, ও রাজি হয়ে গেল ঠিক আছে। বাট গেটে ঢোকার একটু আগে, মসজিদে ঢোকার আগে ও বেহুশ হয়ে গেল। ওখানটায় মসজিদ সাহেব আসলেন, তারপরে আমরা ওকে নিয়ে গিয়ে তারপরে একটু জল টল খাইয়ে ঠিকঠাক করে তারপরে উনি জল পোড়া দিলেন ওকে, বেরিয়ে এলাম ওখান থেকে। তারপর যে ঘটনা হচ্ছে, আমি যেহেতু ভূত আমি শুনি, তো সবারই একটু ওই ভৌতিক কৌতূহলটা থাকে, তো সেটা আমারও ছিল। তো আমি কলেজে গিয়ে ওই অ্যাপেলটা কোথায় ফেলেছে ওরা, আমি ওটা দেখতে চাইলাম। তো আমি গিয়ে দেখি অ্যাপেলটা ওরা যে ডাস্টবিনটা ফেলেছে, তো ওখানটায় আরো অন্যান্য বিস্কিট ছিল, তারপরে ওই বেনানা পিল ছিল, ওগুলো সবগুলো ছিল। ওগুলা সবগুলাতে পিঁপড়ে ধরে গেছে, কালো পিঁপড়ে ধরেছে। বাট শুধুমাত্র ওই অ্যাপেলটাতে কোনো পিঁপড়ে ধরেনি। আপনি সাধারণত কোনো অ্যাপেল বা কিছু খাবার জিনিস দেখুন, পিঁপড়ে চলে আসবে 5 মিনিটের মধ্যে, তা তো গ্যারান্টি। কিন্তু ওখানটা ওই অ্যাপেলটার মধ্যে পিঁপড়ে ছিল না। তো আমি এটা কাগজে মুড়িয়ে ওটা নিয়ে এসেছি। তারপর আমি ওর যে ও গ্রাউন্ড ফ্লোরে থাকতো, আমরা ফার্স্ট ফ্লোরে থাকতাম। তো গ্রাউন্ড ফ্লোরে ওর যে রুমমেট, আমি ওকে কলেজ থেকে বের করে আনি যে ওকে রুমে নিয়ে যা, স্নান টান করি, তারপর আমরা ওকে মসজিদে নিয়ে যাবো। তো ওরা দুজন একসাথে গেল। তারপর আমি ওকে বললাম যে অ্যাপেলটা আমি তোর রুমে রাখছি, আমার রুমে নিচ্ছি না, যাওয়ার সময় নিয়ে যাবো, মজা ইমাম সাহেবকে দেখিয়ে দেবো। তাই ভাগ্য ভালো, আমি ওই অ্যাপেলটার একটা ভিডিও করে রেখেছি, ওদের রুমে রেখে একটা ভিডিও করেছি আমার বন্ধুদের দেখানোর জন্য। এই আমার রুমমেট যারা ছিল, ক্লাসমেট যারা ছিল, সবাই তো ছিল না, ওদের দেখানোর জন্য ভিডিও করেছিলাম, সেটা আমি আপনাকে সেন্ড করে দেবো। তো ওরা একসাথে রুমে গেলে আমি অ্যাপেলটা রাখলাম, আমি বেরিয়ে আসলাম। আমি ওকে বললাম যে একটু নজরটা দে, ওকে নজরে রাখবি, তারপর ওকে তোর সঙ্গে রাখবি, এই লাঞ্চটা সেরে তারপর একসাথে জুম্মা চলে যাবো। তো ওরা দুজন, তারপর আমি উপরে চলে গেলাম। তারপর আমি যখন নিচে নেমে আসলাম জুম্মা যাবো বলে, তখন আমি ওদেরকে ডাকলাম। তো ও বলছে যে সোহেল ভাই, ওর রুমমেট যে ছিল, আমি অ্যাপেলটা খুঁজে পাচ্ছি না, এখানটায় ছিল। আমি বললাম ছিল মানে? তো ও বললো যে দেখো, আমি আর অত একসাথে রুম থেকে বেরিয়ে লক করে গেছি, চাবি আমার সঙ্গে ছিল, ও স্নান করে আমার জন্য বাইরে দাঁড়িয়ে ছিল, আমি এসে রুম খুললাম, কিন্তু রুমে অ্যাপেল নেই। তো তা শুনে তো আমি রীতিমতো মানে ঘাবড়ে গেছিলাম যে আমি কোনো কি বিপদ ডেকে আনলাম আমার জন্য, না বাকি সবার জন্য। তা আমি বললাম ভাই ঠিক আছে, তাহলে চলো আপাতত যাই, জুমার নামাজটা আদায় করি, তারপর ইমাম সাহেবের সঙ্গে কথা বলে দেখা যাবে কি হবে। তো ও তখন একদম ঠিকঠাক, কোনো বাজে কথা নেই, কোনো উল্টা কথাবার্তা নেই, কিছু নেই, সব ঠিকঠাক আছে ওর। ওখানটায় গেলেও ভালোভাবে নামাজও পড়লো। তো তারপর নামাজ পড়ে আমরা একটু টাইম নিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম যে এই ঘটনা এই হচ্ছিল। তো উনি একটু খানিকক্ষণ দেখলেন, ওকে একটু ফটো দিলেন, একটু জল পড়া দিলেন, আর একটু তেল পড়া দিলেন, বললেন ওই তেলটা ওকে 3 দিন লাগাতে আর জলটা খেতে। তো আর বললেন যে ও হয়তো কোনো একটা জায়গা দিয়ে এসেছিল বা ক্রস করছিল, যেখানটায় কোনো খারাপ ছায়া ছিল বা কিছু ছিল, তাই হয়তো ওর উপর একটা আশা করছিল। বাট এই মজিদ সাহেব যা দিলেন তাতেই অনেকটা সেরে গেছে হয়তো। তা তো ভাই রাসেল ভাই, এই ঘটনাটা ততটা ভৌতিক নয় জানি, বাট যখন আমরা ওকে জিজ্ঞেস করলাম যে মানে কিছু হয়েছিল কি এর আগের দিন বা কোথায় গিয়েছিলি, তো তখন ওর তো ঠিক মনে নেই, ও বলছে ওর ঠিক মনে নেই। ও তো বলছিল যে ওকে নর্মালি কলেজ গিয়েছিল, কলেজ থেকে তারপর জিম গিয়েছিল, অতটুকুই বলে, জিম থেকে চলে এসলো, খেয়ে টেয়ে স্নান করে পড়তে বসেছিল, এতটুকুই। ওর সঙ্গে আরেকটা যে ওর জিম পার্টনার ছিল, ওকে জিজ্ঞেস করলাম। তো ও বলছিল যে ওরা আসার সময় ও এখানটায় দাঁড়িয়ে, মানে ওই যেখানে জিম দিয়ে যেত, এখানটা কিছু পরিত্য জায়গা ছিল, পরিত্য ওখানটা খারাপ জায়গা নয়, মানে ওখানটায় জমি ছিল, এমনি পড়েছিল, সবাই যাতায়াত করতো, বাট ও ওখানটায় পেচ্ছাপ করেছিল। তো ও বলছিল পেচ্ছাপ করেছিল, এতটুকু, আর কিছু নয়। তো আমরা সবাই বললাম যে হ্যাঁ, হয়তো ওখানটা কিছু একটা ছিল, ও পেচ্ছাপ করে হয়তো ওটা রেগে গিয়েছে, তাই ওর উপর আসর করেছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। এই ঘটনা খুবই ভৌতিক নয় তা আমি জানি, জাস্ট একটা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করলাম।
অ্যাকচুয়ালি অনেকদিন ধরে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু পারিনি। কর্মসূত্রে জানেন আমাদের এই নার্সিং স্টাফে তো বর্তমান সিচুয়েশন আমি বুঝতেই পারছেন এই প্যান্ডেমিকে, তো তার জন্যই। আর ইনশাআল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আসি আপনাদের শোতে আসবো। আমার দাদি ছিলেন খুবই অসুস্থ, আমার আব্বু বিদেশে ছিলেন এবং চাচারা ছিলেন অনেক ছোট আর কি, ছোট ছোট ছিলেন। কেউ মাদ্রাসায় থাকতেন, কেউ কারো বাসায় থেকে পড়াতেন, তার বিনিময়ে ঘুমাতেন, মানে এরকম আর কি। বাসা খুবই খালি ছিল, দাদা বাড়ি ছিল পুরোই ফাঁকা। তো আমার আম্মা দাদির সাথে একজন চাচি থাকতেন। এই চাচির কিছু বদ অভ্যাস ছিল, যেমন তিনি দুপুরবেলা চুল খোলা রেখে তরকারি তুলতে, আমাদের গ্রামে একটা জায়গা আছে ক্ষেতের মতো, বিশাল বড় ক্ষেত, সেখানে তরকারি তুলতে যেতেন। উনাকে অনেকবার নিষেধ করা হয়েছে, উনি কারো কথাই শুনতেন না। তো এই চাচির হাজবেন্ড যে ছিল সে আমাদের জমি দেখাশোনা করতো, বর্গা যেটা বলে আর কি, ওই টাইপের কিছু একটা। তো অনেক আগের ঘটনা, আমি আসলে শুনে শুনে আমার ফুপুদের থেকে শুনেছি, আম্মু, আমার দাদি, সবার থেকে শুনে শুনে এই উনার সম্পর্কে একটা ঘটনা আমি পেয়েছি আমাদের বাড়িতেই, দাদা বাড়িতেই ঘটা। খুবই সত্যি একটা ঘটনা, মানে একদম সবাই স্বীকার করেছে, সবাই বলেছে যে আমরা দেখেছি। তো ঘটনাটা এরকম, একদিন এটা ছিল রমজান মাসেই ছিল, শীত ছিল তখন, খুব বেশি শীত না, মানে হালকা পাতলা শীত ছিল। তো আমার দাদি, আম্মা এবং এই চাচি একসাথেই ঘুমাতেন। চাচি নিচে ঘুমাতেন, আমার আম্মু আর দাদি উপরে ঘুমাতেন। একদিন তাহাজ্জুদের নামাজ সবাই একসাথে পড়তেন, খুব রেগুলারলি পড়তেন, তাহাজ্জুদ ফজর কিছুই বাদ দিতেন না। তো একদিন তাহাজ্জুদের সময় আমার আম্মু আর দাদি ঘুমেছিলেন। এই চাচির কি মনে হলো, উনি কিন্তু এই কাজ কখনো করতেন না, কিন্তু সেদিন কি হয়েছিল কে জানে, উনি তাহাজ্জুদের সময় একাই উঠলেন। উঠে একটা কুপি নিয়ে অনেক দূরে, মানে অনেক দূরে না, মানে কাছেই, কিন্তু আমার কাছে দূরে মনে হয়েছে ওই পুকুর ঘাটটা, ওখানে গেলেন একাই। গিয়ে উনি অজু করছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, অজু করছেন। তো এমন সময় উনি উনার ভাষ্য মতে, উনার থেকে আমি যেটা শুনতে পেয়েছি, উনি নিজে বলেছেন যে আমি যখন অজু করছিলাম আমি দেখতে পেলাম ঠিক আমার মতোই একটা মেয়ে পুকুরের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে, একদম আমার মতো শাড়ি, হাতে একটা কুপি, হ্যাঁ একদম আমার মতোই একটা কুপি হাতে একদম দাঁড়িয়ে আছে এবং মিট মিট করে হাসছে। তো উনি তাকিয়ে আছেন, উনি বললেন যে আমি দীর্ঘ সময় তাকিয়েছিলাম, আমার মনে হয়েছিল, মানে উনি তো গ্রাম্য ভাষায় বলেছেন, ভাষাটা আসলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে উনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন, উনার সময়ের কোনো হিসাব ছিল না। এভাবে তাকিয়ে থাকার পর আমার ওই যে চাচি, উনার নাম ছিল তহুরা চাচি, কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে উনার মানে উনি আর একটা তন্দ্রা ভেঙে গেল আর কি। উনি মানে তাকালেন আবার ঠিক করে, এবার উনি দেখতে পেলেন যে আসলে ওটা কোনো মহিলা না, ওটা মনে হচ্ছে যে মানে কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কিছু একটা দাঁড়িয়ে আছে, ওটা একটা হাত পা, উনি মানে মনে হচ্ছে কি পুরো শরীরটা একসাথে পরিবর্তন হচ্ছে, এরকম কিছু একটা মনে হচ্ছে যে খুব, মানে উনি বুঝিয়ে বলতে পারেন না, মানে উনি বললেন যে উনার কাছে মনে হলো জিনিসটা মানে চেঞ্জ হচ্ছে, উনি বুঝতে পারছেন না, একটা অন্ধকার কিছুতে পরিণত হলো এবং উনাকে ডাকছে, হাত দিয়ে ডাকছে। তারপর উনি তো মানে স্তম্ভিত হয়ে গেলেন। তারপরে উনার কাছে মনে হলো, মানে উনার কথা শুনে যা বুঝলাম, উনার কাছে মনে হলো যে উনি হাওয়ায় ভর করে সেই জিনিসটার দিকে এগিয়ে গেলেন। এরপর উনার কিছুই মনে নেই। আচ্ছা, এবার আমার দাদি আর আমার আম্মা যেটা বলেন যে উনারা তো একটা সময় মানে ঘুম থেকে উঠলেন, উঠে উনারা দেখলেন তহুরা চাচি নেই। উনারা ভাবলাম হয়তো বাইরে গেছে, আচ্ছা যেতেই পারে, হয়তো ওয়াশরুমে গেছে, হ্যাঁ সকালবেলার কোনো কাজকর্মের জন্য গিয়েছে। ওনারা উঠলেন, উনারা উঠে অজু করতে যাবেন, এমন সময়
এমন একটা হাওয়া বইলো, এমন একটা ঝড় হলো, গাছে গাছে বাড়ি খাচ্ছে। আমার দাদা বাড়ি আমি বলিনি, আমার দাদা বাড়ির পুরো পাশে পাশে পুরোটাই জঙ্গল। এখন একটু হলেও কমেছে, কিন্তু আমার আম্মার যখন বিয়ে হয় তখন পুরোই জঙ্গল ছিল। প্রচন্ড ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল এবং অজু দোয়া ছাড়া আমার আম্মা ঘর থেকে বেরই হতেন না। যাই হোক, তো প্রচন্ড ঝড় হচ্ছে, মনে হচ্ছে ঘরের ছাদের উপর ঠাস ঠাস করে মনে হচ্ছে যে তাল পড়ছে না ইট পড়ছে, কিছুই বোঝা যাচ্ছে না, প্রচন্ড শব্দ। এবং মানে আমার দাদি আম্মু ঘর থেকে বেরিয়ে হতে পারলেন না। যাই হোক, ওনার ঘরে কিছু তোলা পানি ছিল, ওটা দিয়ে কোনো মতো উজু করে তাহাজ্জুদ সারলেন। ফজরের আজান দিল, ওনারা আজান পরে নামাজ পড়লেন। এরপরে মনে হলো কিছুটা শব্দ কমেছে, ঝড় কমেছে। উনারা ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে এখন উনারা মানে খুঁজছেন যে চাচি কই, কোথাও পাচ্ছেন না। তো এদিক সেদিক ঘুরতে ঘুরতে তো আশেপাশে হঠাৎ একটা রব উঠলো যে পূব পাড়ার গড়ের থেকে প্রচন্ড শব্দ হচ্ছে, ধস্তাধস্তির শব্দ, চিৎকার গোঙ্গানির শব্দ হচ্ছে, মানুষ এগিয়ে গেছে ওখানকার মানুষজন। হ্যাঁ, আর পুপাড়া হচ্ছে আমাদের ওই দাদা বাড়ি থেকে একটু দূরে এবং এখন হচ্ছে এটাকে বঙ্গার বাড়ি বলা হয়। যে গড় যে জঙ্গলটার মধ্যে ছিল ওইটাকে আমরা এখন বঙ্গার বাড়ি বলি। তো ওই বঙ্গার বাড়ি ওখানে সব গেল, প্রতিবেশীরা গেল। মানে বঙ্গার বাড়ি হচ্ছে পুপাড়ার মধ্যে, আর বঙ্গার বাড়ির মধ্যে আবার একটা গড় আছে, খুব ভয়ঙ্কর গড় আর কি। তো যাই হোক, সবাই আগালেন, এগিয়ে বঙ্গার বাড়িতে গেলেন। গিয়ে তো খুঁজছেন যে কোথা থেকে শব্দটা হচ্ছে। প্রচন্ড আর্তনা মানে গোঙ্গানি সাউন্ড হচ্ছে। আমার ছোট চাচা, আমার আম্মু, দাদি, প্রতিবেশী সবাই এগোলেন। তো উনারা যেটা নাকি দূর থেকে দেখলেন যে মনে হচ্ছে একটা মানুষকে কেউ মানে একবার গড়ের মধ্যে ডুবাচ্ছে, একবার বের করছে। হ্যাঁ, টেনে, চুল ধরে টেনে একবার ডুবাচ্ছে, একবার বের করছে দূর থেকে। ওনারা কিন্তু কাছে থেকে দেখেনি আর কি। হ্যাঁ, মনে হচ্ছে গায়েবী কিছু, ওনারা ওইটাকে মানে কিছু একটাকে ডুবাচ্ছে, উঠাচ্ছে। তো মহিলারা তো এগুলোই না, মানে ভয় পেয়ে গেল। যারা পুরুষ ছিল সন্ধ্যা মার্কা তারা এগোলেন। আমার ছোট চাচাও ছিলেন, ছোট চাচাও আমাকে এই ঘটনাটা কিছুটা বলেছিলেন। উনার যা মনে আছে যে উনার সবাই এগোলেন। তারপরে মানে উনারা যখন এগোচ্ছেন তখন ওই জিনিসটাকে ঝুপ করে গড়ের মধ্যে ফেলে দেওয়া হলো। তো উনারা সবাই এগোলেন, এগিয়ে গড় থেকে যাই হোক যে জিনিসটা সেটাকে উদ্ধার করলেন, উঠালেন। উঠানোর পর যখন ওটাকে মানে এত কাদা ছিল, মানে প্রথমে তো উনারা বুঝেনি নাই যে এটা কোনো মানুষ। হ্যাঁ, এত কাদা ছিল তহুরা চাচির সারা গায়ে, এত ভারী ছিলেন উনি। উনাকে অনেক কষ্ট করে উঠানো হয় এবং পানি দিয়ে ধোয়া হয়। ধোয়ার পরে বোঝা যায় যে ও আচ্ছা এমনি আমাদের তহুরা চাচি। তারপর তো উনি পুরোপুরি মরমরই ছিলেন। হ্যাঁ, পুরোপুরি প্রায় মরার অবস্থায় হয়েছিল। উনাকে উঠানো হয়, উনাকে হাত মালিশ, পা মালিশ, মানে যা যা করা যায় গরম করার জন্য, উষ্ণ করার জন্য চেষ্টা করা হলো। তারপর হুজুর এলো, কবিরাজ এলো, অনেক তদবির চললো। উনার আসলে দীর্ঘদিন তদবির চলেছে। এর মধ্যে বলে নিয়ে একটা কথা যে এই যে তহুরা চাচির সাথে এত ঘটনা ঘটলো, এ সময় কিন্তু উনি প্রেগনেন্ট ছিলেন, 3 মাসের প্রেগনেন্ট ছিলেন। এবং উনার কিন্তু এই যে বাচ্চাটা, এটা কিন্তু উনার নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু বাচ্চাটা এখনো বেঁচে আছে। মানে সে তো এখন বড় হয়েছে, অনেক বড় হয়েছে, চাকরি বাকরি করে শুনেছি। তো সে কিন্তু মারা যায়নি, সে বেঁচে আছে। এবং তবে তহুরা চাচির আসলে একটা ক্ষতি হয়ে গেছে। উনি কিন্তু এখনো ওই ঘটনার পর 3 বছর পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। উনার বাচ্চাটাকে উনার ননদ দেখতো। আর উনার এই যে দীর্ঘ সময় উনি অসুস্থ ছিলেন, উনাকে কিন্তু মানুষ অনেক পিছনে আবডালে, আড়ালে আবডালে বিভিন্ন নামে ডাকতো। এর সমস্যা আছে, এর মাথায় প্রবলেম আছে, অনেক সমস্যা হয়েছে, অনেকে অনেক কিছু বলেছে। আর উনার এখন পর্যন্ত এখনো উনি বেঁচে আছেন। এখন উনার সাথে কথা বললে যেটা বুঝি,
আমি স্কুলে যাই, তো আমার এক ভাই আমাকে অফার করে যে তুই প্রতিদিন মাছ মেরে দিবি, আমি তোকে 300 টাকা দেব আর তোকে খাওয়ার জন্য অনেক মাছ দেব। তো আমি বলি ঠিক আছে, আমি তাহলে যাব। তো আমি মাছ ধরার জন্য স্কুল করে তারপরে চলে যাই বিকালের দিক, মানে 12টা 12:30 ওই দিক চলে যাই। যাওয়ার পরে তো আমি সারাদিন মাছ ধরি। মাছ ধরার পরে তো সন্ধ্যার সময় আমি মাছ বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পরে তো আমি যখন আসি, তো আসার সময় আসার পথে তো একটা পাওয়া যায় বাঁশঝাড়। তো বাঁশঝাড় ওইখান থেকে মনে হচ্ছিল অনেক একটা সুগন্ধীয় মাংসর বাসনা, মানে মাংসর গন্ধ পাওয়া যাচ্ছে। তো আমি ভাবি হয়তো ওই বাড়িতে পাশের বাড়িতে কেউ মাংস রান্না করছে, তাই এরকম সেন্ট পাওয়া যাচ্ছে বা এরকম বাসনা আসছে। তো আমি কিছু না ভেবে তো তারপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পর প্রতিদিনের মতনই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর তার পরের দিনও মাছ ধরার কথা ছিল। তো আমাকে সেই ভাইয়া বলে কি যে রাকিব, কাল তো পুষ্করণী সেচতে হবে, তো তোকে রাতে এখানে থেকে তারপর মাছ ধরতে হবে। তো আমি বলি ঠিক আছে ভাই, তাহলে রাতে আমি থাকবো, রাতে থেকে তারপর মাছ ধরবো। যেহেতু আমার মাছ ধরার নেশা অনেক ছিল, তাই আমি কিছু না ভেবে মাছ ধরি। মাছ ধরার পরে তো আমরা রাতে 1টা 1:30 পর্যন্ত মাছ ধরার পরে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর প্রথম দিন যাক ভালোই ছিল, বেশি একটা কিছু হয়নি। তারপরের দিন আমরা তো ওইভাবেই মাছ ধরি। রাত প্রায় 3টা পর্যন্ত মাছ ধরার পরে মাছ ধরার যে খাসা আছে আর কি, পাশের খাসা, আমাদের এই গ্রামের অঞ্চলে খাসা বলে, তো ওই খাসায় আমরা অনেক বড় বড় মাছ মানে পানিতে জিয়ে থুই, মানে যাতে মাছটা না মারা যায়। তো জিয়ে থোয়ার পরে মাছটা ভালো থাকে। তো আমরা যখন ঘুমিয়ে যাই সবাই, তো আমি একটা আওয়াজ শুনতে পাই, খটখট খটখট আওয়াজ, মানে কি যেন ভাঙছে সেরকম আওয়াজ। তো আমি মানে ভাবি যে হয়তো এখানে অনেক মাছ আছে, শিয়াল আসতে পারে। তো আমি ভাবি নেই যে হঠাৎ করে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটে যাবে আমার সাথে। তো আমি যথারীতি ভাবছি যে হয়তো শিয়াল আসছে, তাই আমি একটু লাইটটা জ্বালিয়ে আবার অফ করে দেই। তো যখন সবাই ঘুমিয়ে পড়ছিল, তখন আমি ঘড়ির দিকে দেখি নাই কয়টা বাজে। তো আমি আবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর তারপরে সকালবেলা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যে খাঁচায় মাছ রাখছিলাম, একদম বিশ্বাস করেন রাসেল ভাই, তো খাঁচার মুখ যেরকম আমরা বেঁধে রাখছিলাম একদম ওই রকমই আছে, কিন্তু খাঁচার মধ্যে একটাও মাছ নেই। আমরা যত মাছ রাখছিলাম একটাও মাছ নেই, শুধু মাছগুলোর মাথা আছে, শুধু কাটা মাথাগুলো আছে, তাছাড়া আর কিছুই নেই। তো আমরা ভাবি যে হয়তো কেউ এটা শয়তানি করে করছে বা আমাদের সাথে শত্রুতাই করে করছে। তো আমরা কিছু ভাবি না, আমরা যথারীতি মানে এটা নিয়ে আর মাথা ঘামাই না, যেহেতু ওইখানে অনেক অল্প মাছ ছিল, সেই জন্য আমরা কিছু ভাবি না। তো তারপরের দিন আমরা প্রায় রাত 2:30 পর্যন্ত মাছ ধরার পরে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে তো আবার রাত্রে একটা শব্দ শুনতে পাই, কর্মর শব্দ। তো আমি ভাবছি যে হয়তো শিয়াল আসছে, সেই জন্য এরকম শব্দ হচ্ছে। তো আমি যথারীতি ঘুমিয়ে যাই। সকালবেলা ঠিক আগের দিন যেরকম দেখছিলাম আজকেও সেই রকম, মানে সকল মাছের মাথা আছে কিন্তু মাছ নাই, খাঁচাটা যেরকম রাখছিলাম ওই রকমই আছে। তো আমি আমার সেই ভাইকে বলি, ভাই আমি তো রাত্রে এরকম শব্দ শুনছিলাম, তো আজকে রাত্রে যদি এরকম শুনতে পাই তাহলে তোমাদের সবাইকে ডাক দেব। আমরা ওইখানে ঘুমাতাম 4 জন মানুষ, মানে একটা বিলের মধ্যে ফাঁকা জায়গায় 4 জন মানুষ থাকতাম, আর একটা লোকও থাকতো না, মানে শুধু আমরা 4 জন ছাড়া ঘুমোতাম, তাছাড়া আর কেউ ঘুমোতো না। তো আমরা ওইখানে তো আবার তারপরের দিন রাত যেহেতু সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে আমরা মাছ ধরি। মাছ ধরার পরে আমরা
প্রায় সেদিন প্রায় রাত 1টা পর্যন্ত মাছ ধরি। তারপর মাছ ধরার পরে তো আমরা যথারীতি ঘুমিয়ে পড়ি। তো আবার রাত্রে এক শব্দ, সেই কর্মার শব্দ। তো আমি আমার সেই ভাইকে ডাক দিই যে ভাই দেখো আবার আজকে এরকম শব্দ হচ্ছে, প্রতিদিনই আমি এই শব্দ শুনতে পাই। তো বলে যে ওঠো, উঠে চলো দেখি কি। তো আমরা তারপর আস্তে আস্তে উঠে তারপরে যে ডোবার দিকে যাই, তো দেখেছি একটা আলো, বড় একটা আলো এসে খাঁচার উপর পড়ে। খাঁচার উপর পড়ার পরে অটোমেটিকলি মাছগুলো খাঁচার মধ্যে থেকে কোনো মুখ খোলা ছাড়াই বের করে শুধু মাছটুকু ছাড়িয়ে মাথা রেখে খেয়ে ফেলে। মানে বোঝা যায় না, কিন্তু মানে দূর থেকে বোঝা যাচ্ছে যে খাচ্ছে আর কি। মানে মানে একটা কিরকম আলো, আগুন যেরকম লাল সেরকম আলো এসে বোঝা যায় যে মাছগুলো খাচ্ছে। তো আমি আমার সেই ভাইকে বলি যে ভাই জোরে জোরে লাইট মারবো। তো সে বলে না, লাইট মারার দরকার নাই, তুমি এইখানে থাকো, আমি দেখে আসি ওখানে কি। তো আমি যথারীতি বড় ভাই তার কথা মতো সেখানে বসে থাকি। তো আমি প্রায় 10 মিনিট বসে থাকার পরে 20 মিনিট চলে যায়, 30 মিনিট হয়ে যায়, এভাবে 1 ঘন্টা হওয়ার পরে তারপরে যেহেতু ভাই ফিরে আসছিল না, আমি সামনের দিকে ডোবার দিকে যাই। তো আমি যাওয়ার পরে দেখি যে ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে ডোবার মধ্যে। মানে মাথা কেঁদো, মানে কাদা মাটি লেগে আছে, অনেক নাক দিয়ে রক্ত পড়ছে। তো আমি তো ভাইকে মানে যে জাগানোর চেষ্টা করি, পারি না। তো আমি অনেক ছোট ছিলাম, তো আর 2জন ছিল, মানে আমরা যেখানে থাকতাম একটা ছোট ঘর, সেইখান থেকে 2জনকে ডাক দিই। ডাক দেওয়ার পরে তো 2জন এসে ধরার পরে তারপর নিয়ে গিয়ে তারপর যেহেতু ঠান্ডা ছিল তা হাত পা মানে যে ঘষে ঘষে গরম করার চেষ্টা করি। তারপর সকালে জ্ঞান ফেরার পর আমি ভাইকে জিজ্ঞেস করি যে ভাই তোমার সাথে কি হয়েছিল। তো বলে যে আমি যখন ওইখানে যাই তো দেখতে পাই একটা কালো অবয়ব আমার সামনে মাছ দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমি কে জিজ্ঞেস করার পরে সে আমাকে 2 হাত দিয়ে কাঁধার উপর একটা জোরে আছাড় মারে। তো আমি তখনই সেন্সলেস হয়ে পড়ে যাই। তো আমার আর কিছুই মনে নাই। তো ভাই ঘটনাটা এখানে শেষ হতে পারতো, কিন্তু না। তো রাসেল ভাই তারপরে আমরা আবার মাছ ধরা শুরু করি, এটা না ভেবে তারপরে আবার আমরা মাছ ধরা শুরু করি যে কালকে একলা ছিল, একলা গেছিল, আজকে তারপর আমরা 4 জন যাব। তো তারপরের দিনও ঠিক সেই একই শব্দ শুনতে পাই। তো আমরা 4 জন একসাথে উঠি। ওঠার পরে তো আমরা সেই খাঁচার দিকে যাওয়ার পরে তো একটা বড় একটা আলো যখন খাঁচার ওইখানে আসে, তো আসার পরে মাছগুলো আবার ওইভাবে বের করে যেহেতু খায়, তো আমাদের আমি মানা করিনি। ও 2-1 দিন পরার পর আমাকে বলে, আপু আমি আর কানের দুলগুলো পরবো না, আমি ব্যথা পাচ্ছি, আমার যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে আমার কানটা ছিঁড়ে যাচ্ছে। আমি ওর কথায় পাত্তা দিলাম না, বললাম যা রেখে দে, ওই বক্সে ঢুকিয়ে রাখ। একদিন আমিও হঠাৎ শখ করে ওই কানের দুল দুটি পরলাম। 2-1 দিন পরার পর হঠাৎ আমিও খেয়াল করলাম যে আমি ব্যথা পাচ্ছি, মনে হচ্ছে কানটা আমার ভারী হয়ে যাচ্ছে, আর কানের লতিটা যেন লাল আর গরম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আচ্ছা কানের দুলটা খুলে আবার বক্সে রাখি, তারপর আবার কিছুদিন পরে পরবো। কানের দুলটা খুলে রাখবো বলে সেই কাঠের বক্সটা খুলি। দুলগুলো খোলার আগে হঠাৎ চোখে পড়লো সেই বক্সের আয়নার দিকে। দেখলাম কানটা লাল হয়ে আছে আর দুলগুলো যেন আকারে বড় হয়ে গিয়েছে আর যেন ভারী হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তো অনলাইন থেকে খুব পাতলা সিম্পল একটা কানের দুল কিনেছি,
তাহলে সেটা এত বড় ভারী কিভাবে হবে? আমি সাথে সাথে আমার ড্রেসিং টেবিলের আয়নাতে চেক করলাম, দেখলাম সব নর্মাল, পাতলা হালকা সেই কানের দুলটা। এবার আমি সন্দেহ দূর করার জন্য আমি আমার ছোট বোনকে ডাকি, বলি, তোর কানের ব্যথাটা কি কমেছে? ওইটা আমার দিকে তাকিয়ে বলে, না আপু, এখনো কমেনি, আমি প্যারাসিটামল খাচ্ছি। ওকে বললাম, এবার এক কাজ কর, তুই আরেকবার এই কানের দুলটি পর। ও বলল, আচ্ছা ঠিক আছে পড়ছি, তবে খুলে ফেলবো কিন্তু এখনই। আমি বলছি, ঠিক আছে তুই আগে পড়ার পর এই বক্সের আয়নার দিকে তাকা, তাকিয়ে দেখ। ও কিছুক্ষণ পর আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলে, আপু, কানের দুল জোড়া এত বড় আর ভারী দেখাচ্ছে কেন? আমি ওর কথায় কানের দিকে তাকালাম আর একবার সেই আয়নাটির দিকে তাকালাম, দেখলাম সব ঠিক আছে। আমি খালি চোখে আমার কাছে সেটা বড় মনে হচ্ছে না। ওকে বললাম, এবার ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকাতো, দেখতো কিছু দেখতে পাস কিনা। ও না, এখন তো সব নর্মাল দেখাচ্ছে। এবার আমি বললাম, এখন আমি পড়বো আর বক্সটির দিকে আমি তাকাবো, সে আয়নাতে তুই খেয়াল করবি যে তুই খালি চোখে দেখতে পাস কিনা যে কানের দুলটি ভারী আর বড় দেখাচ্ছে কিনা। আমি বললাম, তুই দেখতে পাস এখন কানের দুলটি যে ভারী আর বড় হচ্ছে? ও বলে, না তো, আমি দেখতে পাচ্ছি না, সব নর্মাল। তার মানে আমরা দুজনই বুঝলাম যে ওই কানের দুল জোড়াটি পরে যে বক্সের আয়নার দিকে তাকাবে সে ওই দুলটি বড় আর ভারী দেখতে পাচ্ছে, আর অন্য কেউ সেটা দেখতে পাচ্ছে না, খালি চোখে সব নর্মাল, সেটা ড্রেসিং টেবিলেই হোক আর সেটা কানের দুল না পরেই হোক। এবার ও বলল, আপু, কিছু সমস্যা আছে। আমিও বললাম, আমি একবার ভেবেছিলাম বোধহয় আয়নার প্রবলেম, যে কিছু আয়না আছে না যে কাছের জিনিসকে অনেক বড় দেখায়, আবার অনেক দূরের জিনিসকে অনেক কাছে দেখায়, বা এরকম আমি ভেবেছিলাম যে এই টাইপের আয়না হতে পারে। ও বলে, শোনো আপু, একটা কাজ করি, আমাদের যে তালিমের হুজুর আন্টি আছে ওনার সাথে কথা বলি। ঠিক আছে বলি। তো ওই আন্টিটার কাছে আমি গেলাম, আমরা সব খুলে বললাম যে এরকম সমস্যা, কি করা যায়। উনি বলল যে তোমরা এক কাজ করো, ওই কানের দুল আর ওই বক্সটি আমার কাছে নিয়ে আসো। নিয়ে উনি কিছুক্ষণ দেখলেন, দেখার পরে বললেন, তোমরা আমার সাথে আগামীকাল দেখা করো। আমরা ওনার কথা মতো পরের দিন দেখা করতে গেলাম। উনি বললেন যে এই কানের দুল আর বক্সটি একটি জিনের, তোমাদের কুফরি করার জন্য ওই জিনটিকে কেউ লেলিয়ে দিয়েছে। আমি অবাক হলাম, আমি অনলাইন থেকে কিনলাম, তাহলে এই জিনিসটা কে পেলো বা কে আমাকে কুফরি করলো আমি বুঝলাম না। উনি বললেন, হয়তো অনলাইন থেকে তুমি যে অর্ডার করেছো তোমার কাছের কেউ তোমাদের দুই বোনকে ক্ষতি করার জন্য হয়তো কুফরি করেছে, তারপর সে তোমাকে এনে দিয়েছে। আমি বললাম, আমি তো এটি ডেলিভারিতে আমার ডেলিভারি বয় এসে আমাকে দিয়ে গিয়েছে। ওই হুজুর আন্টিটি বললেন, তুমি তাকে দেখেছো? আমি বললাম, না, ঠিক খেয়াল করিনি, অতটা ভাবিনি। আচ্ছা, যে এটি তোমাকে দিয়েছে বা যেভাবে হোক, যে মাধ্যমেই হোক তোমার কাছে পৌঁছেছে, উনি তোমার ক্ষতি চেয়েছেন। তোমরা দুই বোনের মধ্যে যদি এই কানের দুল কেউ টানা 4 থেকে 5 দিন পড়তে, তাহলে তোমাদের ক্ষতি হতো। এখন আমাদের চিন্তা লাগছে যে আসলে কি আমাদের কোনো ক্ষতি হবে কিনা। বা উনি বলেন, না, হুজুর আন্টি বলেন, না, তোমরা চিন্তা করো না, আমি ওটা তোমাদের কুফরি থেকে কাটিয়ে নিয়েছি, কোনো সমস্যা হবে না আশা করি। তবে হ্যাঁ, তোমরা সাবধানে থেকো। আমি এখনো সেটা
খুঁজে পাইনি কে তোমাদের ক্ষতি করতে চাচ্ছে। দেখতে খুবই ভয়ানক ছিল, কারণ 6 ফুটের একটি মাছ কত বড় হতে পারে এটা আপনি সবাই জানে। মাছটি দেখে একটি লোক খুবই লোভ করে, যার কারণে ওই মাছটি শিকার করার জন্য সে প্রস্তুতি নেয়। সে সেই মাছটিকে দেখেও ফেলে, সে কুচ দিয়ে সেই মাছটিকে আঘাত করে, যার ফলে মাছটি সেখান থেকে উধাও হয়ে যায়। আর সেই মাছটিকে খুঁজে পায়নি। এদিন রাত থেকে তার খুবই জ্বর আসে, অনেক জ্বর। সে জ্বর আসার 7 দিনের মাথায় সেই লোকটি মারা যায়। এ থেকে ওই জায়গায় আশেপাশে যারা ছিল তারা খুবই সতর্ক হয়ে যায়, ওই মাছটি দেখলে কেউ আর আঘাত করতে যায় না। এরপর একদিন ছোট ছেলে মেয়ে, 6 থেকে 7 বছরের ছেলে মেয়ে ওই পুকুরে নামে গোসল করতে, কেউ দেখতে পায়নি তাই নেমে যায়। তাদের দুজনের পাও ধরে কি যেন একটা টান দিয়ে তাদেরকে নিয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না ওই পানি থেকে। খুঁজে পাবে কি করে, মানে পুকুরে কোনো কিনারাই ছিল না নামার মতো। তবুও বাচ্চারা কিভাবে নেমে গেছিল কেউ বলতে পারেনি। 3 দিন পরে ওই 2 বাচ্চার লাশ ভেসে ওঠে। পায়ের মধ্যে লতা পাতা পেঁচিয়ে ছিল, এটাই শুধু দেখেছিল, আর কিছু তারা কিছু পায়নি। এই ঘটনা থেকে একটু পিছিয়ে চলে যাচ্ছি, কারণ আমার কোনোটা খেয়াল ছিল না, এখন মনে পড়লো। আগে কারো বাড়িতে বিয়ে হলে, যে বিশেষ করে যারা গরিব ছিল তারা তো আর খরচ করতে পারতো না, নাকি তারা স্বপ্নে দেখতে পারতো যে ওই পুকুর থেকে হাড়ি পাতিল চাইতে বলা হচ্ছে। মানে ওই জিনেরা ওই যার বাড়ির অনুষ্ঠান তারে মুরব্বীদের দেখাতো যে আমার পুকুরে আসো, পুকুরে এসে তোমরা যা চাইবা তাই পাবা। তেমন করে মানুষ চেয়েছিল, নাকি যেটা জানতে পারে চেয়েছিল, সবাই পেয়েছিল। যেমন হাড়ি পাতিল, এগুলো অন্য সব কিছু জিনিসপত্র না, যেগুলো বিয়েতে রান্না বান্নার কাজে ব্যবহার করে ওইসব জিনিসপত্র। মধ্যে আর একটা শর্ত ছিল যে কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওই পুকুরে ভাসিয়ে দিতে হবে, যাতে পরবর্তী অন্য কোনো লোক আবার চাইলে পেতে পারে। ওই জিনিসগুলো নাকি খুবই দেখতে খুবই সুন্দর ছিল, পিতলের। মহিলা ওই পিতলের একটা বাটি থেকে খুব লোভ করে এবং পিতলের একটা বাটি রেখে দেয়। বাটিতেই রেখে দেওয়ার পরে বাকি যে সব জিনিস হাড়ি বাতিল ছিল ওগুলো ওই পুকুরে আর ডুবতে ছিল না, যার কারণে সবাই হায় উতাস করতে থাকে যে কি হলো, যে এগুলো কেন ডুবে যাচ্ছে না, হয়তো বা কোনো সমস্যা হয়েছে। প্রত্যেকতে নাকি জানা যায় যে ওই পুকুরের আশেপাশে যেগুলো বাড়ি ছিল সবাই নাকি স্বপ্নে দেখেছিল যে একটি জিনিস যেটি পায়নি, যে কারণে বাকি জিনিসগুলো ডুবে যাচ্ছে না। এখন সবাই খোঁজাখুঁজি শুরু করলো যে কি জিনিস বাকি রয়ে গেলো যার কারণে এগুলো ডুবছে না। এই মহিলা ওই ছোট একটা বাটি রেখে দিয়েছিল, ওই মহিলাকে স্বপ্নে বারে দেখানো হচ্ছিল যে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দাও, নাহলে তোমার পরিবারের ক্ষতি হবে। হইল নাসির বান্দা উনি আর ওইগুলো ফেরত দেনে। এরপর থেকে ওই মহিলার বাড়িতে একটা পর একটা অঘটন করতে থাকে। প্রথমত তার মেয়ে অসুস্থ হয়ে মারা যায়, তারপর তার স্বামী এক এক করে সবাই মারা যেতে থাকে। তারপর লাস্টে ওই মহিলাটাও মারা যায়, যেটা জানতে পারি ওই সামান্য একটা বাটির জন্য। তারপর ওই বাটিটা পুকুরে ফেরত দেওয়া হয়। এরপর থেকে যে ওই জিনিসপত্রগুলো ডুবে যায়, এরপরে আর কেউ চাইলে পায়নি, এরপরে কোনোদিন আর বেসেও ওঠেনি। 2016 সালে ঘটনা আমি চলে আসছি, যেটি আমার নানার সাথে ঘটেছিল। ওই পুকুরকে নিয়ে আমার নানা ওই পুকুরটি পানি সেচে দেখতে চেয়েছিল যে ওখানে কি আছে বা কি সমস্যা। তার জন্য সে 16টি পাম্প লাগিয়েছিল পুকুরটি সেচার জন্য, কিন্তু সে পারেনি। শেষ পর্যায়ে যখন আটু সমান পানি ছিল, মাঝখানে একটি কুয়া দেখা গেছিল, যেটা অনেকে নলকূপ বলে, যেটা কূপ বলে। এক এক দেশে এক এক রকমের ভাষা, যেটা আমরা যেটা বলি কুয়ো বলি। পুকুরে মাঝখানে একটা কুয়ো দেখা যায়। ওই সব পানি সেচে ফেলেছিল, কিন্তু কুয়োর পানিটা সেচতে পারেনি। 2003 আমি তখন 8ম শ্রেণীতে পড়াশোনা করি। পড়াশোনায় মনোযোগ একেবারেই কম। প্রেমটা ছিল ব্যাট বলের সাথে, পড়াশোনা কখনোই করতাম না। শুধুমাত্র নামেই ছিলাম ছাত্র, বাস্তবে নয়। সারাক্ষণ ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। এর জন্য মা, বাবা, বড় ভাই কিছু না বললেও মেজো ভাই আমাকে অনেক শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাতো, অনেক সময় অজ্ঞান হওয়ারও নজির আছে। যা হোক, এসব কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা না বললেই নয়, আমি ছিলাম অত্যন্ত সাহসী, যা এলাকার সকলেই কম বেশি অবগত ছিল। আসলে ভয় শব্দটা আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না। একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ। তখন 10টা। যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে, তাই বিদ্যুৎ তখন আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছয়নি। হ্যারিকেন ছিল আমাদের আলো পাওয়ার প্রধান উপায়।
আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিলাম এবং দরজার কাছে গিয়ে দরজা খুললাম। দেখি 15 বছরের এক কিশোর আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি রুদ্র? আমি বললাম, জি আমি রুদ্র। সে কিশোর ছেলেটা আমাকে বলল, তুমি কি কালকে চরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে? তো আমি বললাম, অবশ্যই, ক্রিকেট যেখানে আমি সেখানে, যে কোনো উপায়ে যাব। সেই কিশোর আমাকে বলল, তাহলে কাল এসো, আগামীকাল চরের হাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে, তোমাকে আমাদের টিমে খেলতে হবে। বলে রাখা ভালো, চরের হাট অনেক বড় একটা স্কুলের মাঠ এবং সেখানে বিদ্যুৎ আছে, বেশ উন্নত একটি এলাকা। সেই চরের হাটে আছে অনেক বড় কবরস্থান এবং অনেক বড় শ্মশানও বলতে গেলে। অত্র এলাকায় রাজধানী চরের হাট, কিন্তু সেখানে কোনো বাজার বসতো না, তাই চরের হাটে রাস্তা সবসময় জনশূন্য থাকতো। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে চিনলাম না। জবাবে সেই কিশোর বলল, সর্দার পাড়ায় আমার বাড়ি, কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো, সেজন্য তোমার কাছে আসলাম। তুমি খেলতে আসলে তোমাকে 50 টাকা দেব, হারলেও দেব, জিতলে তো দিবই। আমি তার কাছে খেলার সময় জিজ্ঞেস করলাম, জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল রাত 8টায়। আমি বললাম, রাতে কিভাবে খেলবো? এর আগে কোনোদিন রাতে তো ক্রিকেট খেলিনি। রাতে খেলা হয় টিভিতে, কিন্তু গ্রামে কিভাবে সম্ভব? সে কোনো জবাব দিল না, শুধু বলল, যথাসময়ে আসার চেষ্টা করো। যাই হোক, পরের দিন সন্ধ্যায় আমি একটা সাইকেলে করে চরের হাটের দিকে যাত্রা করি। প্রায় 3 কিলোমিটার রাস্তা আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম। হালকা কুয়াশা ছিল, মনে মনে চিন্তা করছি এই কুয়াশার রাতে কিভাবে খেলা হবে। এসব ভাবতে ভাবতে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর একটা পুরনো বাঁশের ব্রিজের ওপরে উঠলাম। ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই এবং চারিদিকে বালিতে ভরা, যেহেতু শীতের সময় তাই পানি নেই। বর্ষাকালে অনেক বেশি পানি থাকে। ব্রিজের ওপরে দেখি আনুমানিক 50 বছরের একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো। আমি সাইকেলের বেল দিলাম, কিন্তু উনি সাইড দিলেন না। বাধ্য হয়ে আমি সাইকেল দাঁড় করালাম। কিছু বলার আগে লোকটা জিজ্ঞেস করছে, চরের হাটে যাচ্ছ নিশ্চয়ই? আমি বললাম, জি আঙ্কেল। উনি বললেন, ওদিকে যেও না তুমি, চরেরহাটের পাশে একটা কবর আছে, ওখানে লাশ দাফন হবে, তুমি যেও না, ওখানে কোনো খেলা হবে না। আমি ওনার কথার কোনো গুরুত্ব দিলাম না। সেই সময়ে ওনার কথার গুরুত্ব দিলে হয়তো আমার জীবনে এমন করুণ অবস্থা হতো না। তো আমি সাইকেল চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আওয়াজ আসছে, এই ছেলে, তোমাকে না আমি নিষেধ করছি, কেন তুমি আমার কথা শুনতে চাচ্ছ না? আমি বলছি যেও না। আমি সাইকেল দাঁড় করালাম ওনাকে দেখার জন্য, কিন্তু ওনাকে সেখানে দেখা যাচ্ছে না, শুধু আওয়াজ আসছে, ওখানে যেও না, ওখানে যেও না। একটু ভয় পেলাম। রাস্তা জনশূন্য, শীতের রাত, মাঝারি কুয়াশা। আমি আর আগু পিছু কিছু না ভেবে সাইকেল চালিয়ে চরের হাট পৌঁছালাম। চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই, নেই কোনো আয়োজন, কি শুনশান নীরবতা, মাঝে মাঝে শেয়ালের ডাক। আমি বিস্মিত হলাম, তাহলে ওই লোকটার কথাটাই ঠিক ছিল। এসব ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব, এমন সময় রুদ্র বলে ডাক দিল সেই কিশোর, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কোনো খেলোয়াড় নেই, লাইট নেই, এখানে কোথায় খেলা হবে? সেই কিশোর ছেলেটা বলল, আমার সাথে এসো। এরপর আমি বললাম, তুমি আমার সাথে দুষ্টুমি করছো কেন? আমি খেলতে যেতে পারবো না। তখন ছেলেটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখলাম, আর বলছে, তোমাকে যেতেই হবে। সেই কিশোর ছেলেটা আমাকে বাধ্য করলো তার সাথে যেতে। পথিমধ্যে তাকে আমি জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছুই বলল না, বলল, চলো। যাওয়ার সময় রাস্তায় অনেক প্রশ্ন করলাম, কিন্তু আমার ছুড়ে দেয়া প্রশ্নের যথাযথ জবাব না দিয়ে শুধু বলছে, আমার সাথে চলো। আমি একটু চালাক, বললাম, সাইকেলটা ওখানে আছে, আমি গিয়ে একটু নিয়ে আসছি। সে আমাকে বলল, ওইখানেই থাক। আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না, একটা ধমক দিলাম। কিশোর ছেলেটা বলল, ঠিক আছে, সাইকেল নিয়ে আসো। আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম, ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি, সাইকেলে উঠে রওনা দেবো। এমন সময় দেখি কিশোর ছেলেটা আমার সামনে হাজির। সে জিজ্ঞাসা করছে, কোথায় যাচ্ছ? আমি বললাম, তোমার কাছে যাচ্ছি। সে বলল, মিথ্যাচার করো না, এর ফলাফল ভয়াবহ হবে, চলো আমার সাথে। ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানরমাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে। তবুও বুকে সাহস নিয়ে রওনা দিলাম। সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু না, কোনো জবাব নেই, শুধু বলছে, চলো আমার সাথে চলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি, এক অন্য জগৎ। আমি অবাক হলাম, এই চরেরহাটের মতো অজপাড়া গায়ে এমন বাড়ি কল্পনা করা যায় না। অনেকটা স্বপ্ন মনে হলো। গায়ে চিমটি মেরে দেখলাম ব্যথা পাচ্ছি। ভাবলাম, সত্যিই তাহলে আমি এই বাড়ির সামনে, এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর বাড়ি তো আমি ঢাকা শহরেও দেখিনি। যাই হোক, বাড়ির ভিতরে গিয়ে তো রীতিমতো হতভম্ব।
এত সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনো দিনও দেখিনি। আর এভাবে কোনো রুমে সাজসজ্জা হতে পারে এটাও আমার কল্পনার বাইরে ছিল। ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার রুমে নিয়ে গেলেন এবং বাবাকে বললেন, তুমি যে একটা সাহসী ছেলেকে আনতে বলেছিলে, এই ছেলেটা অনেক সাহসী, দেখো কত সাহসী, এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে তার বাবাকে এ কথা বলে চলে গেল। সেই বয়স্ক লোকটা আমাকে বলল, শোনো, ভয়ের কিছু নেই, তোমরা মানুষ, আমরা জিন জাতি। এ কথা শুনে আমার পায়ের নিচে কোনো মাটি নেই, ভয়ে হাত পা থর থর করে কাঁপছে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাকে দিয়ে একটা কাজ করাবো। অনেকদিন থেকেই একটা সাহসী ছেলে খুঁজছি। তিনি আমাকে বললেন, কিছুদিন আগে বাঁশখালী গ্রামে একটা লোক মারা গেছে, তার দাফন চরেরহাট কবরস্থানে হয়েছে। আজ রাতের 7 দিন শেষ হবে, সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে সেই লাশটা তুলে আনতে হবে। এই কথা শুনেই আমি অজ্ঞান। জ্ঞান ফিরে দেখি সেই বয়স্ক লোকটা আমার সামনেই মেঝেতে। আমি কেঁদে কেঁদে বললাম, আঙ্কেল, আমাকে বাড়ি যেতে দেন, আমার মা অনেক চিন্তা করবে। উনি কোনো কথার পাত্তাই দিলেন না, উল্টো খেপে গিয়ে বললেন, লাশ তোমাকে তুলতেই হবে, চলো তাড়াতাড়ি চলো, কোনো উপায় নেই। আমাকে বললেন, দেখো ওখানে একটা জায়নামাজ আছে, ওটার উপরে দাঁড়াও। আমি বাধ্য হয়ে সেই জায়নামাজের উপরে দাঁড়ালাম। কিছু বুঝে ওঠার আগেই আমি সেই চরেরহাটের কবরস্থানে উপস্থিত। চিন্তা করলাম পালিয়ে যাই, কিন্তু সাইকেল তো সেই বাড়িতে, যাব কিভাবে? সাইকেলের চিন্তা বাদ দিয়ে দিলাম দৌড়, পালিয়ে যাই, দৌড় দিলাম। এমন সময় একটা আওয়াজ, কই যাচ্ছিস? লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখি মাটি। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরে শুয়ে আছি। কোথা থেকে যেন আওয়াজ আসলো, যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব, অন্যথায় তোমাকে কবরের মাটিতে ফেলে। আমি বললাম, আপনার কথায় রাজি। তাড়াতাড়ি আমাকে তোলেন। আওয়াজ আসলো, চেষ্টা করো, উঠে আসতে পারবে। যেই কথা সেই কাজ। আমি কবর থেকে উঠে আসলাম। চেয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমি তাহলে এতক্ষণ এই লাশটির উপরে শুয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতে রয়েছি। পুনরায় আওয়াজ আসছে, তোমাকে লাশটা তুলতে হবে, যদি না তুলতে চাও তাহলে সেই লাশের সাথে তোমাকে জীবন্ত কবর দেয়া হবে। আমি বললাম, আমাকে কি করতে হবে বলে দেন। দেখি হঠাৎ 5টা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। ওনারা বলল, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করো। আমার হাতে একটা কোদাল দিয়ে বলল, এই জায়গাটা খনন করো। আমি তাদের কথা মতো খনন করছি। যদিও বা এই দুনিয়াতে আমি নেই, আমি ভাবছিলাম, তারপরও বাধ্য হয়ে খনন করছি। কবর খনন শেষ করে সেই লোকগুলি আমাকে বললেন, কবরে নেমে পড়ো, এরপর কোমরের দিকে ধরে লাশটি কাঁধে নাও। আমি বললাম, একা পারবো না। জবাবে তারা বলল, না পারলে সেই লাশের ওপর শুয়ে পড়ো। আমি বললাম, আপনারা 5টা মানুষ দাঁড়িয়ে দেখছেন। জবাবে ওনারা বলল, এই ছেলে, আমরা মানুষ হলে তোমাকে প্রয়োজন পড়তো না, যা বলছি তাড়াতাড়ি করো। কি আর করার। তাদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে তুলে সেই মুহূর্তে লাশ থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে সদ্য দাফন করা হয়তো কোনো লাশ, অথচ লাশটি 7 দিন আগে দাফন করা হয়েছে। যাই হোক, লাশটি কাঁধে নিয়ে উপরে উঠতেই দেখি লাশের কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা বললেন, এই কফিনের উপর লাশটি রেখে দাও। আমি তাদের কথা মতো কাজ করলাম। এরপর দেখি অনেক সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে নামাজের কাতারের মতো করে। 4 জন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে অন্য এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল। জানাজা শুরুর সময় অনেকেই বক্তব্য দিলেন, কিন্তু সেটা আরবি ভাষায়, এই জন্য আমি কিছু বুঝতে পারলাম না। বক্তব্য শেষে জানাজা ইমামতি করলো সেই ছেলের বাবা। এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না, কারণ চারিদিকে অনেক মানুষ, যদিও বা তারা সকলেই জিন, তবু আল্লাহ হয়তো ওনার গায়েবী মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন। জানাজা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন। আমি কষ্ট করে লাশটা কবরে রেখে দিলাম। কোনো সাহায্য করলো না কেউ। এর মধ্যে একজন বলল, বাবা, আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার। আমি একাই লাশটি কবরে রেখে দিলাম। আমার চারপাশে অসংখ্য মানুষ দোয়া কালাম পড়ছে, কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না। তবে সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আমাকে সাহায্য করেছে। না হলে সেই একাই একটা লাশ কবর থেকে তুলে পুনরায় সেটা কবরে স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না। যে কাজ 5-6 জন মানুষ মিলে করে, সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম আমি জানি না। এই
একাই মাটি চাপা দিয়ে দাফন সম্পন্ন করলাম। লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে সকল মানুষ ছিল মুহূর্তে তারা লাপাত্তা, একটা মানুষও নেই আমার আশেপাশে। সেই মুহূর্ত থেকে আমার অনেক ভয় হচ্ছিল। ভয় আর ভয়, সেই সন্ধ্যা থেকে ভয়ই শুরু হয়েছে। ভয় পেয়ে কি লাভ, বেঁচে আছে এটাই বড় কথা। যেই কথা সেই কাজ, গাইবি আওয়াজ, একটু সামনে যাও, তোমার সাইকেল আছে, সেটা নিয়ে বাড়িতে চলে যাও। এরপর এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন। এই কথাগুলো বলার পর আর কোনো আওয়াজ আসলো না। যাই হোক, একটু সামনে গিয়ে দেখি আমার সাইকেল একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা। আমি সাইকেল সামনে নিয়ে গেলাম এবং পুষে পড়লাম সাইকেলটাতে। বাড়ি যাওয়ার চিন্তা করলাম। এমন সময় পুনরায় একটা আওয়াজ আসলো, আজ রাতে তোমার সাথে যা ঘটলো কারো কাছে বলবে না, যদি কেউ জানতে পারে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কোনো আওয়াজ না আসায় আমি রওনা দিলাম। বিপদ যেন পিছু ছাড়ছে না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু সেই ব্রিজের কাছে যাওয়ার পরে সেই বয়স্ক লোকটা আমার সামনে এসে দাঁড়ায়, যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন। উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছেন, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চরের হাট কেন গিয়েছো? আমি বললাম, ভুল হয়েছে, বুঝতে পারিনি। উনি আমাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই, আজ তোমার শেষ রাত। একথা বলেই মুহূর্তে তার আকৃতি পরিবর্তন করে সেই মুহূর্তে সেই বয়স্ক লোকটা মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর এবং হাত ছিল একটা পা। এটা দিয়ে সে বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে আসছে এবং বলছে, এটাই তোর শেষ রাত, মৃত্যুর জন্য প্রস্তুত হ রে মানব সন্তান। এই কথাগুলো যে কি পরিমাণ ভয়াবহ ছিল তা আমি ছাড়া উপলব্ধি করার ক্ষমতা আর অন্য কারণেই। সেই ভয়ানক কথা এবং দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং সেই সাথে আমার জীবনের কালো রাতের সমাপ্তি ঘটে। পরের দিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি। দেখি আমার কাছে আমার মা বাবা বসে আছে এবং বাড়িতে অনেক মানুষ, অনেক দূর থেকে বড় বড় কবিরাজগণ এসেছেন। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। আমার বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলেছিলেন তার জ্ঞান ফেরার পর কোনো কিছু জিজ্ঞেস না করতে। যাই হোক, যেই কথা সেই কাজ। মা বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি কবিরাজদের জ্ঞান ফেরার বিষয়টি জানলেন। 4 জন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি ব্রিজের ওপর কিভাবে গেলাম। আমি কবিরাজগণকে সবকিছু খুলে বললাম। তারা একথা শুনে হতভম্ব হয়ে গেল। আমি বললাম, এসব কাজ কিভাবে করতে সক্ষম হলাম? মাত্র 14 বছরের একটা কিশোরকে এত কিছু কিভাবে সম্ভব হলো? যাই হোক, তখন কবিরাজগণ একটা ঘটনার কারণ উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তুলারাশির কাউকে নিয়ে আসতে বললেন। অনেক খোঁজাখুঁজির পর একটা 25 বছরের যুবকের সন্ধান পাওয়া গেল। তার ওপরেই কবিরাজগণ জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন। কবিরাজগণ যখন নিশ্চিত হলেন তিনি জিন হাজির করতে পেরেছেন, সেই জিনের কাছে জানতে চাইলেন এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো। প্রথমে কিছু বলতে চাচ্ছিল না। কবিরাজগণ জানতে চাইলেন, তুমি কেন বলতে চাচ্ছ না? জবাবে জিনটি বলল, তারা অনেক শক্তিশালী, আমি যদি বলে দেই তাহলে আমার ক্ষতি হবে। ঠিক তখনই